আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি আহমদ জায়েদ বলছিলাম স্যার। আমার রেজাল্টটা স্যার দেখতে পাচ্ছি না স্যার। গুগল ফর্মে ঠিকভাবে সাবমিট দিলে অবশ্যই আসার কথা। তারপরও আমি আরেকবার চেক করছি, দেখি কিছু পাই কিনা। স্যার আমি স্যার যেরকম এক্সাম দিচ্ছি মানে আমার স্যার খারাপ আসার কথা না একেবারেই। এমসিকিউ 100-এ 100 প্লাস। রিপোর্টটাও স্যার মোটামুটি প্রফেশনালি ট্রাই করছি। এখন মানে আমি যখন সাবমিট দিছি স্যার, এভরিথিং দুইবার চেক করে দিছি, এখন তারপরও মানে দেখতেছি আসতেছে না স্যার। একটু প্লিজ। ওকে, আমার গুগল ফর্মে 10টা রেসপন্স টোটাল এসেছে। এই কয়টা নামের: দুর্জয় মজুমদার, সেলিম রেজা, জসিম, আলিফ, রাফি, হাদি, আবিদুর রহমান, আরিফ হোসেন, রিয়াজুল হীরা, নিচে হচ্ছে ইমদাদুল হক সিয়াম। মানে আমি পেয়েছি এই 10টা, মানে এমনও না যে কারো একটা বন্ধ করে দিব, ব্লক করে দিব, এমন উপায় গুগল ফর্মে নেই। হ্যাঁ, যদি ঠিকভাবে দেন তো অবশ্যই এতটুকু থাকবে না, আদারওয়াইজ আর কোনো ওয়ে নেই। এইদার আপনি সাবমিশন প্রপারলি হয়নি, হ্যাঁ, তাছাড়া আর কোনো মানে পসিবল সিনারিও আমার মাথায় আসছে না যে কেন আসবে না। টাইম শুধু বানানো না, রাতে 12টা পর্যন্ত টাইম ছিল, কিন্তু আমি সাবমিশন বন্ধ করছি পরের দিন দুপুর 12:30টার সময়। হ্যাঁ, ইচ্ছা করি যে না, যদি কেউ আরো একটু ট্রাই করে ঠিক আছে, একটু ফ্লেক্সিবিলিটি দেই। যদি কেউ আরেক কিছু পায়, যদি একটু সময় বেশি লাগে লাগুক, ওকে, ফ্লেক্সিবিলিটি দিয়েছি। 4 ঘন্টার জায়গায় 12 ঘন্টা সময় দিয়েছি। আমি বললাম তো, মানে পরের দিন দুপুরে, মানে এমনও না যে 10 মিনিট 5 মিনিট ডিফারেন্স, পরের দিন রাত 12:30টার জায়গায় পরের দিন দুপুর 12:30টায় সাবমিশন বন্ধ করছি, মানে 12 ঘন্টা আরো এক্সট্রা সময় ছিল। তো সাবমিশন দেওয়ার এনাফ টাইম, যথেষ্ট টাইম ছিল। ঠিকভাবে সাবমিশন দিলে অবশ্যই আসার কথা। কেউ কোনোটা মিসিং থাকলে, যেমন প্রত্যেকটা এমসিকিউর অ্যান্সার করা প্লাস প্র্যাকটিক্যাল সেকশনে একটা ফাইল সাবমিট করা, হ্যাঁ, এই সব দেওয়াটা বাধ্যতামূলক ছিল। যেমন এই যে এখানে এখানে দিয়ে সাবমিট বাটনে ঠিকভাবে ক্লিক করলে অবশ্যই আমার এখানে রেকর্ডে আসবে। ওকে, মানে এখানে এমনও না যে আলাদা করে কোনো অ্যাকাউন্টকে ব্লক করে দিব, বন্ধ করে রাখবো, এমন উপায়ও নেই গুগল ফর্মে। লিংক জেনারেট হয়, কিন্তু মনে করি যে সেন্ডে ক্লিক করলে এই যে লিংক তৈরি হচ্ছে, লিঙ্কটা খালি শর্ট করে সেন্ড করি। এখানে আর কনফিগার করার কোনো ওয়ে নেই যে কারোটা বন্ধ থাকবে কারোটা আসবে, এমনটাও উপায় নেই আসলে। ওকে, স্যার এটা কি স্যার আবার একটু করা যায় স্যার? আমারটা মানে একেবারেই মানে আহ, আসতেছে না এখন। মানে আমি 100-এ 100 চেষ্টা করছি, বাট আসতেছে না। হ্যাঁ, চেষ্টা ঠিক আছে, কিন্তু টাইম যেটা ছিল ওই সময়ে সাবমিটটা ঠিক মতো করেছিলেন কিনা, করলে অবশ্যই এখানে। জি স্যার, আমি স্যার 12টা 27 মিনিটে স্যার করছি স্যার। ও তো যদি ঠিকভাবে দিয়ে থাকেন অবভিয়াসলি, আমার এখানে আপনার সামনেই রেকর্ড, এমনও না যে আমি আড়ালে লুকিয়ে কথা বলছি। আসতেছে না এখানে, না আসে নাই আমার নাম। হুম হুম, মেবি আপনার সাবমিশনে কিছু একটা, ওইদার আপনার ইন্টারনেট ড্রপ করা বা কিছু একটা হতে পারে, আমি জানি না, পসিবল অনেক সিনারিও। তবে আপনার ডিভাইসের ওখান থেকে কিছু একটা হয়েছে। এখন স্যার কোনো ওয়ে আছে যে ইস্যু ফোনে বা কথা বলে বা কোনোভাবে স্যার? আমার কাছে আপাতত কোনো ওয়ে নেই।
এমনি স্যার ইসিগুলো যদি আমি একটু এই বিষয়ে যোগাযোগ করি স্যার, মানে কোনো করতে পারে তারা? ওখানে ফাইনালে ফেল করলে নতুন করে অন্য কোয়েশ্চেনে আলাদা করে এক্সাম দিতে হয়, আরেকটা প্রসেস আর কি। আবার পেমেন্ট করে না অন্য আরেকটা এক্সাম, কথা বলে দেখতে পারেন। ওনাদের আসবে একজন আপনাদের সাথে, আজকে যেহেতু লাস্ট ক্লাস, ওই ফ্রিল্যান্সিং এর ক্লাস বা এই বিষয়গুলো নিয়ে বলার জন্য একজন জয়েন দিবে। Okay. এদিকে জসিমউদ্দিন, মাহমুদ এলাহি আলিফ, ইমদাদুল হক সিয়াম এবং দুর্জয় মজুমদার আপনাদের প্র্যাকটিসের খুবই করুণ অবস্থা, তেমন ভালো কোনো ফাইন্ডিংস দেখাতে পারেননি। সেলিম রেজা হচ্ছে গিয়ে অটোমেটেড স্ক্যান দিয়ে স্ক্যান আউটপুটটা শুধু দেখাতে পেরেছেন, কিন্তু স্ক্যানে যেই ইনফরমেশন গুলো এসেছে, হ্যাঁ স্ক্যানে যেই উইকনেস গুলো বলছে, হ্যাঁ, ওটা কিভাবে এক্সপ্লয়েট করা যায় বা চেষ্টা করা যায়, ওই অংশটুকু চেষ্টা করেননি। এটাও পর্যাপ্ত প্র্যাকটিসের অভাব। তারপরও বিশেষ বিবেচনায় আরিফ হোসেন, সেলিম রেজা আর আবিদুর রহমান সিয়াম না সাইম যে আছেন, এই ওনাদেরকে দিয়েছি, কারণ একদমই মিনিমাম মার্কস যেটা 50%ও না, তারও নিচে, 35 হচ্ছে 50% হয়। তো মিনিমাম মার্কস এর কাছে গিয়েছেন, তারপরেও পাস দিয়েছি, কিন্তু আরো আরো বেটার ট্রাই করতে হবে হ্যান্ডস অন। এই যে ল্যাব গুলো সলভের জন্য বারবার বলেছি, এগুলো একটু করতে হবে। ওকে, তাহলে এক্সামে গিয়ে একটা বিষয় হয়তো কিছুটা আপনারা রিয়েলাইজ করতে পেরেছেন যে আপনাদের আহ, অবস্থান কোথায়, যে একটা অ্যাপ্লিকেশন দিলে কোথায় ল্যাকিংস তৈরি হচ্ছে, কোন অংশগুলো বুঝতে কষ্ট হচ্ছে। ওকে, তো অধিকাংশই কমন প্যাটার্ন যেটা পেয়েছি যে হ্যান্ডস অন প্র্যাকটিসটা কম, বিভিন্ন ল্যাব সলভের অভিজ্ঞতা কম। ওকে, আচ্ছা। হৃদয় রহমান কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, 34 জন শিক্ষার্থীর ভিতরে মাত্র 10 জন এক্সাম দিয়েছেন, 24 জনই আসলে এক্সাম দেননি। ভেরি গুড। অবশ্য শেষের দিকে 10-12 জনের বেশি কেউ ক্লাস করতো না, তো সেই হিসেবে ঠিক আছে, যারা শেষ পর্যন্ত লেগেছিল তারাই ঘুরে ফিরে এক্সামটা দিয়েছে। যাই হোক, এই শিখন থেকে একজন ভাইয়া জয়েন করার কথা, হয়তো চলে আসবে একটু পরেই। না, 12টায় সাবমিশন অফ হয়নি,
একটু আগে বলছিলাম যে রাত 12:30টায় সাবমিশন অফ হওয়ার কথা ছিল। আমি সাবমিশন তো বন্ধ করিনি, উল্টে পরের দিন, দিনে রাতের বেলা তো কিছু করিনি, পরের দিন দুপুর 12:30টার সময় গিয়ে, বা 12:30 না, 12:40, 41 দিকে গিয়ে আমার খেয়াল আছে, 12:41 সময় আমি সাবমিশন অফ করেছি। মানে 4 ঘন্টার জায়গায় 12 ঘন্টার উপরে সময় দিয়েছে আপনাদের। যদি কেউ লেট সাবমিশন করেও যেন মানে এটা চলে আসে। তো এখানে আপনাদের এন্ড থেকে কোনো কনফ্লিক্ট বা প্রবলেম হওয়া ছাড়াই আমার এখানে মানে পসিবিলিটি নেই। ওকে। আচ্ছা, যাই হোক, এক্সামে কোশ্চেন যথাসম্ভব সহজ করার চেষ্টা করেছি। না, এক্সাম আর নেওয়া যায় না, বারবার সম্ভব না। তো থিওরিটিক্যাল কোশ্চেনগুলো খুব সহজ ছিল, প্র্যাকটিক্যাল টাস্কটাও সহজ ছিল, সেখানে আহামরি কঠিন কোনো উইকনেস ছিল না। তবে কিছু জায়গায় কমন সেন্সের দরকার, যেমন কোন একজনের সাবমিশন জানি দেখলাম, যে সাইটটা যেটা দেয়া সেখানে ওয়েবসাইটের গায়েই হচ্ছে মানে ডেমো অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দেয়া, এটা মানে টেস্টিং পারপাজেই দেয়া রয়েছে। হ্যাঁ, বলেই দেয়া সাইটে যে এই নাম ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করতে পারবেন। ক্লায়েন্ট নিজেই তখন আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, এবং এমন না যে অবচেতন মনে দিয়ে দিচ্ছে, সে স্বেচ্ছায় জেনে বুঝে এবং টেস্টিংটা ঠিকভাবে করার জন্য আপনাকে ক্রেডেনশিয়াল দিচ্ছে। তখন সেটা কিন্তু উইকনেস না, এটা কমন সেন্স দিয়ে বুঝতে হবে। ঠিক আছে? সাধারণ হিউম্যান ইন্টেলিজেন্স, যে ক্লায়েন্ট নিজেই এটা দিয়েছে যেন আমি ঠিকভাবে আরো টেস্ট করতে পারি, ট্রাই করতে পারি। তো একজন দেখলাম ওটার স্ক্রিনশট রিপোর্ট আকারে দিয়ে রেখেছেন। ঠিক আছে, ওটা কিন্তু উইকনেস না। ওকে, যাই হোক, ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে এইচটিটিপি মেথড কোন অ্যাটাকে অ্যাক্সেস করতে পারবে না, ক্রস সাইট স্ক্রিপ্টিং অবশ্য এক হিসাবে এটাও কিন্তু অ্যান্সারে যায়। কি কেন? স্টোরড এক্সেসেস যেটা, হুম, এটাও এভাবে খেয়াল রাখুন। এক জবে আমাকে ইন্টারভিউতে এটা প্রশ্ন করেছিল যে সাপোজ এক্সেসেস ইনজেকশন পেলাম, এইটা দিয়ে কি অ্যাডমিন অ্যাক্সেস নেওয়া যেতে পারে? ইনিশিয়ালি এক্সএসএস ইনজেকশন দিয়ে অ্যাডমিন অ্যাক্সেস পাওয়া যায় না, দেওয়ার কথা না। তবে স্টোরড এক্সএসএস যদি হয় বা রিফ্লেক্টেড এক্সএসএসও যদি হয়, এবং আমি যে পেলোডটা দিলাম, যে পেজে আমার পেলোডটা আছে, এটা যদি কোনো অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে ভিজিট করে, তখন কিন্তু অ্যাডমিন আক্রান্ত হবে। অ্যাডমিন যখন আক্রান্ত হচ্ছে, তখন ওই অ্যাডমিনের ক্রেডেনশিয়াল দিয়ে দেখা যাচ্ছে সার্ভারে ম্যালিশিয়াস অ্যাক্সেস জাতীয় কাজ করা যেতে পারে। ওকে, তো সেই হিসাবে এটা যায়, মানে এটা দিয়েও হয়তো সার্ভারে ম্যালিশিয়াস অ্যাক্সেস করা যেতে পারে, তবে এটা কন্ডিশন আছে, যদি অ্যাডমিন ভিজিট করে সেকেন্ডারি ফেজের। এটা তো প্রাইমারিলি এটা দিয়ে সার্ভারে অ্যাক্সেস করা যাবে না। মোস্ট অফ দ্য টাইমই আসলে যে ইউজার, যে সাইটের ভিজিটর আছে, ব্যবহারকারী আছে, সে আক্রান্ত হবে, তার ক্ষতি হবে। ওকে, তো এখানেও একজন রিমোট কোড এক্সিকিউশন অ্যান্সার করেছেন, আই ডোন্ট নো সে আদৌ এই শব্দটার মানে জানে কিনা, রিমোট কোড এক্সিকিউশন। হ্যাঁ, আচ্ছা, কুকি জিনিসটা কি? একটা টেক্সট ফাইল আমাদের সেভ করে রাখে। আমরা এর আগেও বার্ব সুইটে বিভিন্ন রকমের এই হেডার ভ্যালু, কুকি ভ্যালু দেখেছি, তাই না? টেস্ট করার সময় যে এক একটা এক এক রকমের ভ্যালু জেনারেট করে এক এক সাইট।
তথ্য জমা করার ক্ষেত্রে আমরা পোস্ট মেথড ব্যবহার করি। কোনটা ব্যবহার করে ইনজেকশন দেওয়া সম্ভব, সেটা হচ্ছে ইনপুট ঠিকভাবে যাচাই না করলে ওইটা দিয়ে এক্সএসএস অ্যাটাক করা যায়। দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করার সাথে এক্সএসএস এর সম্পর্ক নেই, এটা দিয়ে পাসওয়ার্ড অ্যাটাক করা যেতে পারে। স্টোরড এক্সএসএস সবচেয়ে ভয়ানক। প্রতিহত করতে কিছু প্রোটেকশন ব্যবহার করছে। কি কি চেষ্টা করতে পারি? ইউআরএল এনকোডিং। সল্টিংটা হচ্ছে আমাদের এনক্রিপশনের কনসেপ্ট। ডাটা এনক্রিপ্ট করতে গেলে সল্টিং ব্যবহার করা হয়। অর ওয়ান ইকুয়ালস টু ওয়ান, এটা এসকিউএল ইনজেকশনের কনসেপ্ট। এটা দিয়ে এক্সএসএস এর প্রোটেকশন বাইপাস হবে না, বা এটা দিয়ে আমি কি এক্সিকিউট করব। তো সেই হিসাবে সবগুলো অ্যান্সার হয় না। ইউআরএল এনকোডিং ক্লাসেও দেখিয়েছিলাম আপনাদের চিট শিটে, তাই না? এক্সএসএস এর ওয়াসপ এক্সএসএস প্রিভেনশন চিট শিট, সেই কনসেপ্ট থেকেই কোয়েশ্চেন করা। তো একজন এসকিউএল ইনজেকশন সম্পর্কে জানে না, এটা কি ধরনের অ্যাটাক? এটা এক ধরনের কোড ইনজেকশন অ্যাটাক। এটা কোনো ডস অ্যাটাক না, জাভা স্ক্রিপ্ট অ্যাটাক না। মূলত আমরা এসকিউএল এর যে কোড আছে, কোয়েরি আছে, এইটা ইনজেক্ট করে দেই। ওকে, একটা ইনজেকশনের শিকার হয়েছে, কি কি ক্ষতি হতে পারে? তা গুরুত্বপূর্ণ তথ্য চুরি হতে পারে। হুম। ওয়েবসাইটের ডিজাইন পাল্টানো বা ম্যালওয়্যার ঢোকা, এই টাইপের কাজ করতে গেলে সিস্টেমের অ্যাক্সেস দরকার। সিস্টেমে অ্যাক্সেস বলতে আমরা টার্মিনালে যেরকম কমান্ড দেই করি, এখন সব এসকিউএল ডাটাবেজের যে সার্ভার, সবখানে আমরা সিস্টেম অ্যাক্সেস পাবো না। মানে এটা হচ্ছে প্রাইমারিলি এসকিউএল ইনজেকশন দিয়ে এই কাজ করা যায় না। এলিভেটেড অ্যাক্সেস যদি পাই, আরো কোনো ফার্দার অ্যাক্সেস যদি পাই, সেক্ষেত্রে হয়তো আমরা ডিজাইন পাল্টানো, সিস্টেমে ঢুকে সিস্টেমের টার্মিনাল পেলে তখন ডিজাইন পাল্টানো, ম্যালওয়্যার চুরি করা, এরকম কাজ করা যেতে পারে, কিন্তু এটা ইনিশিয়ালি সম্ভব না, পসিবল না। সবচেয়ে বড় ক্ষতি কি হবে? তার গুরুত্বপূর্ণ তথ্য চুরি হতে পারে। তো সবাই সবগুলো অ্যান্সার দিয়েছেন, অধিকাংশ শিক্ষার্থী। আচ্ছা, এখানে একটা ছবি দিয়েছিলাম কুয়েরি বাইপাসের, অর ওয়ান ইকুয়ালস টু ওয়ান। যারা ক্লাসের আলোচনাটা একটু বুঝেছিলেন তাদের জন্য সহজ। আচ্ছা, এটা এসকিউএল কোয়েরির যে বেসিক কনসেপ্ট, সেখান থেকে কোশ্চেনটা করা। হ্যাঁ, সিলেক্ট ইউজার নেম পাসওয়ার্ড ফ্রম ইউজার, এগুলো হচ্ছে সব ভুল ভাল করে দেয়। ঠিক আছে, ইউজার তো এখানে ফাংশন দেয়, এটাও কাজ করবে না। বা ইউজার নামে ফাংশন যদি থাকেও, পাসওয়ার্ড নামে এরকম ফাংশন কখনো হয় হয় না। ঠিক আছে, একটু খেয়াল করলে বুঝতে পারতেন যে না, এই দুইটা ভ্যালিড না। তো সেই হিসেবে আমাদের ইউনিয়ন কমান্ডটাই এখানে সবচেয়ে ভ্যালিড। এটা দিয়েছি আপনাদের যে চিট শিট শেয়ার করেছিলাম নেট স্পাই, সেখান থেকে একদম প্রথম কমান্ড যেটা ছিল চিট শিটের, যে ভার্সনের কমান্ড। এটা মাই এসকিউএল এর, এটা এমএস এসকিউএল এর, আর এটা হচ্ছে পোস্ট গ্রে এসকিউএল এর ভার্সন বের করা কমান্ড। কি ভার্সন যে ফাংশন আছে সেটাকে আমরা এক্সিকিউট করি। ওকে, এটাও সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। এটা হচ্ছে এসকিউএল ম্যাপের স্ক্রিনশট দিয়েছিলাম, সেখান থেকে কোশ্চেন করা। যারা এসকিউএল ম্যাপটা প্র্যাকটিস করেছিলেন বাসায়, অনায়াসে অ্যান্সার করতে পেরেছেন। এক্সএসএস পেলোড, এটা হচ্ছে রিফ্লেক্টেড এক্সএসএস। হুম। এটা হচ্ছে বেস 64 এনকোডিং ব্যবহার করা, ইউনিকোড না, সবগুলো না। এটা এক বাক্যে সবাই এক্সএসএস দিয়েছেন, ভেরি গুড। একটা কোড স্যাম্পল দিয়েছিলাম বোঝার সুবিধার্থে, পিএইচপির কোড। এটা কি হবে? রিফ্লেক্টেড এক্সেসেস, যা ইনপুট দিচ্ছে সেটাই সরাসরি আউটপুটে দেখিয়ে দিচ্ছে। এখানে এসকিউএল যে ডাটাবেজ আছে, সেই ডাটাবেজের সাথে কমিউনিকেশন হচ্ছিল না,
সার্ভারের সাথেও কোনো কমিউনিকেশন হচ্ছিল না। ওকে, তো এসকিউএল আর এসএসআরএফ দুইটার কোনোটাই হবে না। আচ্ছা, আর ছিল হচ্ছে প্র্যাকটিক্যাল সেকশন। হাবি সাহেব আগেই নাম লিখে দিয়েছে, পারি না। ওকে। আচ্ছা, আমরা রিপোর্ট রাইটিং এর আলোচনায় যাব। মূলত চাচ্ছিলাম আপনাদের ফ্রিল্যান্সিং বা ওই ক্লাসগুলোর যে আলোচনা, এই শিক্ষণের একজন স্টাফ এসে বিষয়টা এক্সপ্লেন করলে এরপরে আলোচনায় যেতে। এই শিক্ষণে কথা বলে ওখানে তো নতুন করে আপনার এক্সাম দিতে বলবে। হুম। নতুন করে অন্য কোশ্চেনে অন্য কোনো এক্সাম, ওই কোশ্চেন অবশ্যই আমি বানাবো না, আমি জানিও না সেখানে কি আসবে। কথা বলে দেখতে পারেন। কিন্তু এত সময় দেওয়ার পরেও ঠিক মতো সাবমিশনটা হলো না, এটা দুঃখজনক। যে এমনও না 10-15 মিনিট, 12 ঘন্টা এক্সট্রা সময় দিয়েছে। আর আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। মানে স্যার, আমাদের বাইরে যদি একটা মানে সাইট দেয়, জানো, দুর্বলতা খুঁজতে বলবে আইডোর আর এক্সএসএস, এই দুইটা দুর্বলতা খুঁজতে কইব। এখন আমরা যেন এই দুর্বলতা একটাও পাইলাম না, অনেক চেষ্টার পর পাইলাম না। এখন বাইরেকে কি জবাব দিতে পারি, বা কেমন কি? আচ্ছা, এক্ষেত্রে যেটা করা সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে আপনি আইডর, ফর এক্সাম্পল আইডরের কথা বলি, আইডর খোঁজার জন্য কি কি চেষ্টা করেছেন এগুলো সব ডকুমেন্টেড রাখবেন। হ্যাঁ, কি টুলস ব্যবহার করছেন, কি পেলোড ব্যবহার করেছেন, কোন ফাংশনালিটিটা টেস্ট করেছেন, কিভাবে টেস্ট করেছেন, এই বিষয়গুলো লিপিবদ্ধ রাখবেন। যখন রিপোর্ট লিখবেন, রিপোর্ট লেখা নিয়ে আমি এখনই আলোচনা করছি, একটু পরে, নো টেনশন। সেই রিপোর্টে উল্লেখ করবেন যে আমরা এইরকম উইকনেস খোঁজার মানে টার্গেট করে অ্যাটাক করেছি, কিন্তু আমাদের টেস্টে এখন পর্যন্ত এই উইকনেসগুলো দেখা যায়নি। এটা হচ্ছে সামারি সেকশন, যেটা সেখানে থাকবে, যা আমার এখন পর্যন্ত আমাদের টেস্টিংয়ে এটাকে মানে দেখা যায়নি। এবং আপনি যে ট্রাই করেছেন স্ক্রিনশট প্রুফ, এগুলো হচ্ছে টেকনিক্যাল ডিটেলস যে সেকশনটা, সেইখানে দিয়ে দিবেন যে এই এই জিনিসগুলো ট্রাই করা হয়েছে, এরকম এরকম টুলস দিয়ে ট্রাই করা হয়েছে, এমন রেসপন্স বা আউটপুট এসেছে। বা ফর এক্সাম্পল ওখানে কোনো একটা ফায়ারওয়াল দেয়া, অথবা মনে করুন লগ ইন করার ফাংশনালিটি নাই, ফর এক্সাম্পল এমন কিছু একটা হলো। হ্যাঁ, যে আপনি ট্রাই করেছেন লগ ইনের পেজে মনে করুন এক্সেস খোঁজার, কিন্তু সেখানে স্ট্যাটিক সাইট, মানে ইনপুট দেওয়ার কোনো জায়গায় নেই। ঠিক আছে, এভাবে করে গুছিয়ে বলতে পারেন। কারণ অনেক সময় ক্লায়েন্ট এই ধরনের উইকনেস ফিক্স করেই, হ্যাঁ, ফিক্স করেই তারপরে টেস্ট করতে দেয়, যেন তারা যেগুলো ফিক্স করেছে, ট্রাই করেছে, এটা ঠিক আছে কিনা, ঠিকভাবে উইকনেস গুলো ফিক্স হয়েছে কিনা, এটা বোঝার জন্যই তারা টেস্ট করতে দিতে পারে। ওকে।
সো অবভিয়াসলি ওখানে দেখা যাবে যে উইকনেসটা নাই বা না থাকার পসিবিলিটি আছে। কিন্তু আমি এ পর্যন্ত যত কাজ করেছি দেখা যায় যে মিডিয়াম বা লো ক্যাটাগরির হলেও কিছু না কিছু উইকনেস থেকে যায়। অনেক ধরনের বাগ হয় না, আমি দেখিয়েছিলাম আপনাদের ক্লাসে যে অনেক ধরনের উইকনেস বা বাগ হয়ে থাকে। তো কম বেশি কিছু না কিছু পাওয়া যেতে পারে। আর একান্তই না পেলে যেটা বললাম যে অবশ্যই আগে ট্রাই করবেন নিজের সর্বোচ্চ দিয়ে, যে আমি অনেকগুলো টুলস ট্রাই করেছি, অনেকগুলো টেকনিক ট্রাই করেছি, কিন্তু কিছুতেই এখানে এই ধরনের উইকনেস পাওয়া যাচ্ছে না। এটার কোনো প্রোটেকশন ব্যবস্থা করা বা এরকম ফাংশনালিটির তৈরি করা যে উইকনেস হবে না। ওকে। এবং অবশ্যই ডকুমেন্ট রাখবেন, স্ক্রিনশট প্রমাণ রাখবেন। তাহলে যদি মুখে বলেন তখন ক্লায়েন্ট বিশ্বাস করবে না, ভাববে যে শুয়ে বসে দিন কাটাইছে, এখন এসে টাকা নেওয়ার জন্য এরকম নাটক করছে। হ্যাঁ, তখন ক্লায়েন্ট এভাবে বলবে যে নাটক কম করো প্রিয়, এভাবে বলে দিবে। হ্যাঁ, এমনি অটোমেটেড স্ক্যান যেগুলো এগুলো দিলেও দেখা যায় মানে মিডিয়াম বা লো ক্যাটাগরির কিছু উইকনেস হলেও কম বেশি পাওয়া যায় বা যেতে পারে, এগুলোও সাবমিট করতে পারেন। আর একটা স্যার কথা ছিল মানে আমরা তো কোর্সটা শেষ করলাম, আর এখন যে ফ্রিল্যান্সিং করবো, আর মানে আর যে কাজ করার তো কাজ কিভাবে, মানে ইন্টার্নশিপের কি সুযোগ আছে স্যার, মানে সাইবার সিকিউরিটি হিসেবে? ইন্টার্নশিপে কি একটা পোস্ট দিল এই সেখান থেকে দেখলাম, আপনাদের গ্রুপে দিয়েছিল কিছু? জি আহ, স্যার। জি হ্যাঁ, স্যার, আমি ওইটা ফিল আপ করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই শিখন নিজে থেকে উদ্যোগ নিয়ে একটা ইন্টার্নশিপের ব্যবস্থা বা এটা করছে। এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান সিকিউরিটি ফার্ম যেগুলো, ওরা ইন্টার্নশিপ অফার করতে পারে। কিন্তু এখানে বড় যেটা ফ্যাক্টর, মানে আপনি সিকিউরিটিতে ইন্টার্নশিপ পাবেন কিনা তার 90%ই আসলে ডিপেন্ড করে আপনার প্র্যাকটিক্যাল স্কিলের উপরে। যে আপনার কারণ অনেক জায়গায় ইন্টারভিউ হবে, ইন্টার্নশিপেও ইন্টারভিউ নেয়। জি স্যার, আমি ইন্টারভিউ জানি। গুলোতে হচ্ছে লাইভ টাস্ক, সিটিএফ জাতীয় লাইভ টাস্ক করতে দেয়। এটার কোনো একটা এরকম আমি যেরকম চ্যালেঞ্জ দিয়েছি এরকম একটা চ্যালেঞ্জ দিয়ে বলবে যে টেস্ট করে, যেহেতু আপনারা ভিএপিটিতে vulnerability অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং, তো এরকম লাইভ টার্গেট দিয়ে বলবে যে এইটার উপরে অ্যাসেসমেন্ট করে পিটি করে, ল্যাব মতোই থাকে, কিছু না কিছু উইকনেস অবশ্যই সেখানে থাকে, তো পিটি করে সেটার একটা ফর্মাল প্রফেশনাল রিপোর্ট তাদেরকে সাবমিট করতে হবে। তো প্র্যাকটিক্যাল স্কিলটা ঠিকভাবে যদি থাকে বা পর্যাপ্ত প্র্যাকটিস থাকে, দেখা যায় এই টেকনিক্যাল অ্যাসেসমেন্ট পার্টটা পাশ করে যেতে পারবেন, উঠে যেতে পারবেন। ওকে। তার জন্য প্রস্তুতিটা নেবেন যে এই ধরনের ল্যাব যেগুলো আছে এই ল্যাবগুলো বেশি বেশি সলভ করে প্রস্তুতি নিতে পারেন, এবং জবগুলো অ্যাপ্লাই করবেন মার্কেট প্লেসে। যে কাজগুলো হয় চেষ্টা করবেন বিট করার। আবার এমন না যে গণহারে ব্রুট ফোর্স অ্যাটাক দেওয়ার দরকার নেই, গণহারে বিট করার। দেখবেন মার্কেট প্লেসে ঘুরলেন, এই চাকরির যে পোস্টগুলো হয় না, লিঙ্কডইন আছে বা বিভিন্ন জায়গায় জবের, ওইগুলো দেখবেন যে ওরা কি স্কিল চাচ্ছে, আমার কয়টা স্কিল আছে, বা আমার যে স্কিলগুলো আছে আমি এইটা নিয়ে কতখানি কনফিডেন্ট। যে ফর এক্সাম্পল আমাকে অ্যাসেসমেন্ট vulnerability অ্যাসেসমেন্ট করতে বললো, আমি কয়টা টুলস জানি, কি কি কনসেপ্ট আমার এগুলোতে আছে। ওকে। তাহলে স্যার বাংলাদেশে, মানে আমাদের বাংলাদেশে সাইবার সিকিউরিটি ফিল্ডে মানে কয়েকটা কমিউনিটির নাম যদি একটু বইলে দিতেন, মানে ফলো করতাম, মানে কবে কি। কমিউনিটি। হ্যাঁ হ্যাঁ, মানে কবে কি ইন্টার্নশিপের সুযোগ, মানে কি দেবে, না পোস্ট না, করবে, আমরা তো কমিউনিটি গুলোতে মানে কমিউনিটি বলতে কোনটা বোঝাচ্ছেন আই ডোন্ট নো, মানে মানে ফেসবুকে যে গ্রুপ? হ্যাঁ পেজ আছে স্যার। আচ্ছা, না ফেসবুকে ভালো ভালো যে গ্রুপগুলো
এইখানে আসলে জব পোস্ট দিতে দেখি না। তবে একটা কাজ করতে পারেন, এই গ্রুপগুলোতে যারা মেম্বার আছে, ম্যাডমিন, মডারেটর, এদের সাথে একটা সম্পর্ক বা পরিচিতি গড়ে তুলতে পারেন। কারণ অনেক সময় হয় কি, নেটওয়ার্কের মাধ্যমে, পরিচিতর মাধ্যমে জব পোস্ট বা এই অপরচুনিটি গুলো দেয়। তো ভালো দুইটা গ্রুপ পাবেন, একটা হচ্ছে সিটিএফ কমিউনিটি বাংলাদেশ। দেখবেন এটাতে গেলেই সার্চ দিতে পারেন। আর আরেকটা হচ্ছে আহ, বাগ বাউন্টি কমিউনিটি বাংলাদেশ। হ্যাঁ, এই দুইটা ফেসবুকে যেটা হয় যে বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রির যারা সিনিয়র মানুষজন আছে, ইনারা উম, কম বেশি এই গ্রুপগুলোতে অ্যাড, এখানে তারা মাঝে মধ্যে বিভিন্ন রিসোর্স বা এগুলো শেয়ার করে থাকে। আর উম বড় অপরচুনিটি জায়গা যেটা, এই মনে করুন আহ, সামনের মাসেই সম্ভবত বাঘ বাউন্টির একটা কনফারেন্স মতো আছে বাংলাদেশে। হ্যাঁ, ওখানে বাঘ হান্টিং এর একটা সিটিএফ মতো হবে এবং কনফারেন্স, এই ধরনের কনফারেন্স, সিটিএফ এর যে প্রতিযোগিতা, এগুলোতে অ্যাটেন্ড করবেন। যখন মনে করেন যে ফেস টু ফেস এই কনফারেন্সে যাচ্ছেন, ওই কনফারেন্স গুলোতে মানুষজন যখন এই লেকচার দেয়, অনেক অভিজ্ঞতা শেয়ার করে। আবার যারা এখানে কথা বলতে আসছে বা এই প্রতিযোগিতাগুলোতে আসছে, তাদের সাথে পরিচিত হলে, আপনি জিজ্ঞেস করেন যে ভাইয়া, ফর এক্সাম্পল কোন একটা কোম্পানির সিইও সেখানে কথা বলছে, লেকচার শেষে আপনি তার সাথে একটু হ্যান্ডশেক করে একটু পরিচিত হয়ে বলেন যে ভাইয়া, আমি আরো কি এই ইন্ডাস্ট্রিতে কি 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 করতে পারি, আমি এখন এই পজিশনে আছি, কি কি করতে পারি, কিছু পরামর্শ দেন। আরেকজন মনে করুন টক দিয়েছে, ও একটা কোম্পানির টেকনিক্যাল হেড, তার সাথে গিয়ে হ্যান্ডশেক করে কথা বললেন, তারেও জিজ্ঞেস করলেন যে ভাইয়া বা স্যার, আপনাদের কোম্পানিতে কোনো ওপেনিং আছে কিনা, বা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, কোথায় অ্যাপ্লাই করতে পারি, কিছু পরামর্শ দেন। এই যে নেটওয়ার্ক, এই যে পরিচিতি বাড়াচ্ছেন, জানার চেষ্টা করছেন, এগুলো এগুলো কাজে দেয় অনেক, জবের ক্ষেত্রে আপনার খুব কাজে দিবে। এই চেষ্টাগুলো করতে পারেন। হ্যাঁ, তো এই ফেসবুক গ্রুপগুলোতে মাঝে মধ্যে এরকম ইভেন্টের ইনফরমেশন গুলো শেয়ার করে। টিম ফনিক্স আছে, সাইবার কন, ডেফকন, তারপর ইউনিভার্সিটি গুলো আছে না, ইউনিভার্সিটি গুলোও বিভিন্ন সিটিএফ বা এরকম ইভেন্টের আয়োজন করে। কয়দিন আগে, ওই গত সপ্তাহে দেখলাম রুয়েট, হ্যাঁ রুয়েটে একটা এরকম আয়োজন করছে, বুয়েটে আয়োজন করে, এমআইএসটি তে আয়োজন করে। ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতেও সম্ভবত এই নভেম্বর মাসে এরকম ইভেন্ট আছে। ওখানে শুধুই সিকিউরিটি না, রোবোটিক্স বা আরো প্রোগ্রামিং এর বিভিন্ন ইভেন্ট আছে, যেগুলোতে অ্যালাউ করবে, যাওয়ার উপায় থাকবে যাবেন। এখানে ঘুরে ঘুরে মানুষদের সাথে পরিচিত হয়ে এই নেটওয়ার্কের মাধ্যমে অনেক সুযোগ তৈরি হয় জব অ্যাপ্লাই বা মনে করুন একটা ভালো টিমের সাথে যুক্ত হওয়া। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে শুরু করুন শুরু। হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আজকে আপনাদের কোর্স রিলেটেড লাস্ট ক্লাস আই থিংক। সো আশা করি আমাদের যে কোর্স কারিকুলাম ছিল সেটা আপনাদের সম্পন্ন হয়েছে, রাইট? হ্যালো, জি জি। আপনাদের কোর্স কারিকুলামটা কি আপনারা দেখেছিলেন? আমাদের যে কোর্স কারিকুলামটা ছিল আপনাদের ব্যাচে, যেটা শুরুতে প্রোভাইড করা হয়েছিল, সেই অনুযায়ী সকল টপিক কি আপনাদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওকে। সো এরপরে গিয়ে আপনাদের আরো 6টা ফ্রিল্যান্সিং ক্লাস আছে। আশা করি আপনাদের ফাইনাল এক্সামও কমপ্লিট হয়েছে and খুব শীঘ্রই রেজাল্টটাও পেয়ে যাবেন। সো এরপরে গিয়ে যে ফ্রিল্যান্সিং ক্লাসগুলো হবে সেটার শিডিউলটা কিছুদিন পরে আমরা দিব, এই কয়েকদিন যাতে আপনারা ভালো করে প্র্যাকটিস করেন। এন্ড ফ্রিল্যান্সিং এর শিডিউলটা কিন্তু একটু চেঞ্জ হতে পারে। চেঞ্জ বলতে, এখন রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস করছিলেন আপনারা এই শিডিউলে, এই ক্লাসগুলো শনি সোম বুধ হতে পারে। আশা করি রাত 10টাই থাকবে ক্লাস টাইমটা, জাস্ট বারটা একটু চেঞ্জ হতে পারে এই 6টা ক্লাসের জন্য। And সেটার শিডিউলটা আমরা মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব যে কবে থেকে
and কোন সময় ক্লাসগুলো শুরু হবে সেটা মেসেঞ্জার গ্রুপে জানবেন। অ্যান্ড ফ্রিল্যান্সিং ক্লাসগুলো কমপ্লিট হলে দেন আপনাদের এক্সামের উপর ভিত্তি করে যারা পাস করবেন তাদেরকে সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হবে। সেই সার্টিফিকেটটা আপনার এই শিক্ষণের যে প্রোফাইল আছে সেখানে পেয়ে যাবেন, সেটা ফ্রিল্যান্সিং ক্লাসের পর। আর সার্টিফিকেটটা কিভাবে পাবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। শুরুতে আপনাদের এই শিক্ষণের প্রোফাইল লগ ইন করলেই যে পেজটা আসে, সরি, শুরুতে লগ ইন করার পর যে পেজটা আসে এই পেজের একটু নিচেই দেখেন যে প্রোফাইল নামের একটা সেকশন আছে। এই সেকশনে ক্লিক করলেই যে পেজটা আসবে এখানেই সার্টিফিকেশনটা দেয়া থাকবে নর্মালি এরকম। এটা যখন দেওয়া হবে তখন আমরা তো মেসেঞ্জার গ্রুপে অবশ্যই জানিয়ে দিব যে আপনাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেখান থেকে সার্টিফিকেটের সফট কপিটা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া সার্টিফিকেটের হার্ড কপি যদি কেউ শিক্ষণ থেকে নিতে চান সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে হবে। একদম উপর ডান পাশে আপনার নামের উপর ক্লিক করলে দেখবেন যে সার্টিফিকেটের হার্ড কপি একটা অপশন আছে, এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশনটা করে দেন হচ্ছে পরবর্তী 7 থেকে 14 কর্মদিবসের মধ্যে আপনার ঠিকানায় সার্টিফিকেটের হার্ড কপিটা পাঠিয়ে দেওয়া হবে। এখানে হার্ড কপির জন্য একটা চার্জ আছে, এটা পেমেন্ট করে দেন ফর্মটা ফিল আপ করতে হবে। এছাড়া এই যে কোর্সটা করলেন এই কোর্স সম্পর্কে একটা রিভিউ অবশ্যই প্রোভাইড করবেন, সেটা আমাদের ওয়েবসাইট অ্যান্ড ফেসবুক পেজ সেখানেও দেওয়ার দিবেন অবশ্যই। রিভিউটা হচ্ছে এখানে আপনার কোর্সের নামের উপর ক্লিক করলেই পেজটা আসবে। এই পেজের একদম নিচের দিকে চলে আসলে দেখবেন যে রিভিউ এর অপশন পেয়ে যাবেন, অনেকে রিভিউ দেখতে পারবেন। এন্ড একদম নিচের দিকে পোস্ট রিভিউ একটা অপশন আছে, এখানে দেখতে পারবেন অনেকে রিভিউ গুলো, প্রিভিয়াস যারা কোর্সটা করেছেন তাদের রিভিউ গুলো দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে শুরুতে আপনি আপনার রিভিউ টাইটেলটা লিখবেন, দেন এখান থেকে একটা রেটিং সিলেক্ট করবেন। আফটার দ্যাট এখানে আপনি আপনার রিভিউটা লিখবেন কোর্স সম্পর্কে, কোর্স ইনস্ট্রাক্টর সম্পর্কে। রিভিউটা লিখে এখানে পোস্ট রিভিউ অপশনে ক্লিক করলে আপনার রিভিউটা এখানে শো করবে। এছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও আমি শেয়ার করে দিব আপনাদের মেসেঞ্জার গ্রুপে, সেখানে গিয়েও অবশ্যই একটা রিভিউ দিয়ে আসবেন। অ্যান্ড কোর্স পরবর্তী যে সাপোর্টের বিষয়গুলো আছে এই সাপোর্ট গুলো হচ্ছে পাবেন এই গ্রুপের। তো যুক্ত আছেন আপনারা সবাই, সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক কমিউনিটি যে গ্রুপটা আছে, এই গ্রুপে শুরুর দিকেই দেখতে পাবেন যে একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে। এই ফিচার পোস্টে কোর্স পরবর্তী লাইভ সাপোর্ট, কোর্স রিলেটেড কোনো সাপোর্টের যদি আপনার প্রয়োজন হয় তখন এই ফর্মটা ফিল আপ করলে আমাদের এখান থেকে সাপোর্ট টিমের যারা আছেন তারা আপনার সাথে যোগাযোগ করে সাপোর্টটা প্রোভাইড করবে। এছাড়া আরেকটা গ্রুপ আছে ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং রিলেটেড এই গ্রুপের লিঙ্কটাও আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিব, সেখান থেকে অবশ্যই জয়েন করে নেবেন। এখানেও সিমিলার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট চেক অ্যান্ড রিচেক আবেদনের একটা ফর্ম পাবেন শুরুর দিকেই ফিচার পোস্টে। যখন ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো সাপোর্টের আপনার প্রয়োজন হবে তখন আমাদের এই ফর্মটা আপনি ফিল আপ করলে আমাদের এখান থেকে আপনার সাথে যোগাযোগ করে সাপোর্টটা প্রোভাইড করা হবে। এছাড়াও যদি ইমার্জেন্সি কোনো সাপোর্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। হেল্পলাইনে যোগাযোগ করে আপনার কোই বিষয়ে সাপোর্ট প্রয়োজন সেটা জানালেই আমাদের এখান থেকে সাপোর্ট টিমের কেউ একজন আপনাকে আপনার প্রয়োজনীয় সাপোর্টটা প্রোভাইড করবে। এই সাপোর্টগুলো আপনার যখনই প্রয়োজন হবে তখনই ফর্ম ফিল আপ করতে হবে, যতবার প্রয়োজন হবে ততবারই ফর্মগুলো ফিল আপ করতে হবে। এই সাপোর্টটা আপনি লাইফ টাইম ইশিকন থেকে পাবেন। বুঝতে পেরেছি সবাই? জি। ওকে। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, কিছু বলার থাকলেও বলতে পারেন। এছাড়া আপনারা যারা এই কোর্সটা করেছেন পরবর্তীতে আমাদের যে অন্যান্য কোর্সগুলো আছে এগুলো যদি কেউ করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য 15%, মানে 15% একটা ডিসকাউন্ট থাকবে। অ্যান্ড এই ডিসকাউন্টের জন্য একটা কুপন কোড ইউজ করতে হয়, সেটা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিব। এর পাশাপাশি আপনারা যদি আপনার কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারকে আমাদের কোনো কোর্স রেফার করেন অ্যান্ড আপনার রেফারেন্সে কেউ যদি সেখানে ভর্তি হয় সেক্ষেত্রে আপনি 10% একটা কমিশন শিক্ষণ থেকে পাবেন। এর জন্য রেফার করার জন্য আপনি যখন কাউকে রেফার করবেন তখন আমাদের সাথে যোগাযোগ করলে একটা রেফার কোড দেওয়া হবে, অ্যান্ড ওই কোডটা কেউ ইউজ করে ভর্তি হলে আপনি ওই 10% কমিশন শিক্ষণ থেকে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ভাই আমার একটা কথা ছিল। জি বলুন।
জি, কোর্স শেষে মানে আমার একটু এক্সামে একটু প্রবলেম হয়েছে, মানে আমি আমার জায়গা থেকে আমি 100% মানে সাবমিট করছি, বাট আমার মনে হচ্ছে আমার মানে নেটওয়ার্ক ইস্যু ছিল শুক্রবার দিন, মানে ওই কারণে হয়তো বা সাবমিশন ভালোভাবে হয় নাই বা কিছু। এখন এই এক্সামের বিষয়ে কি আপনার থেকে কোনো পেতে পারি ইনফরমেশন, মানে এটা আবার নেওয়া যায় কিনা বা কোনো ও, আচ্ছা, সাবমিটই হয়নি। মানে আমি সাবমিট করছি আমার এমসিকিউ বলেন, করে আমার প্র্যাকটিক্যাল বলেন, 100% সবকিছুই সাবমিট করছি, বাট আমার রেজাল্টে মানে আসতেছে না। এখন টিচারের কাছে বললাম, স্যারের বলছে যে আমার হয়তো বা এখানে কোনো সমস্যা হয়েছে। এখন ওই দিন নেটওয়ার্কে আমার খুব ইস্যু হইতেছিল, বাট মানে আমি সাবমিট করছি, বাট আমার আসতেছে না। এখন আমি মানে কি করতে পারি? হ্যাঁ, এটা কি এই আপনাদের এমসি? সমস্যাটা বললো, হ্যাঁ, এটা আমারও হয়েছে ভাই এই সমস্যাটা। বাট আমার তো জানা মতে আমার নেটওয়ার্কের কোনো প্রবলেম ছিল না, বাট তারপরেও আমি সাবমিট করছি কিন্তু ওখানে কোনো রেসপন্স যায় নাই। এটা কি এমসিকিউ এর ক্ষেত্রে হয়েছে নাকি দুটোর ক্ষেত্রে? না, আহ, এটা দুইটার ক্ষেত্রে হয়েছে। মানে ফার্স্টে এমসিকিউ কমপ্লিট করে দেন প্র্যাকটিক্যাল সেশন ড্রাইভে আপলোড করে তারপরে সাবমিট করছি, বাট ওটা আজকে দেখতেছি যে ওটা সাবমিট হয় নাই। আচ্ছা, এমসিকিউটা যদি থাকে তাহলে ভাইয়া, এমসিকিউ তো গুগল ফর্মে নেওয়া হয়েছিল, রাইট? জি। আচ্ছা, আর প্র্যাকটিক্যাল টাস্ক ওটা তো আপনাদের, এটা আর তো এমন না যে অল্প সময়ের মধ্যে দিতে পারবেন, এরকমটা কি দেওয়া পসিবল? কতক্ষণ টাইম ছিল আপনাদের? হ্যাঁ। ভাই, ওটা তো মোট টাইম ছিল প্রায় 5 ঘন্টা মতো টাইম দিছিল স্যার, 4-5 ঘন্টা মতো। 4 ঘন্টা। 4 ঘন্টা টাইম ছিল, এর মধ্যেও সাবমিট করতে পারেননি, বিষয়টা তো ক্রিটিক্যাল। না, আসলে হুম। সাবমিট করছি বাট ওইটা বাট মানে গুগল, এখন এসে দেখছি যে ওইটা আচ্ছা, যদি হয়নি। এমসিকিউ এর কথা বলি, সেটা সাবমিট করলে অবশ্যই সাবমিট হবে। গুগলের ক্ষেত্রে তো আর এটা ইস্যুস না যে আপনি কোনো কারণে সাবমিট হয়নি বা এরকম কিছু। সাবমিট যদি সঠিকভাবে করেন অবশ্যই সাবমিট হবে, বাকিদেরটা যেমনটা হয়েছে অবশ্যই আপনারটাও হবে, কেন হবে না? অ্যান্ড আরেকটা প্র্যাকটিক্যাল টাস্কের বিষয়টা আমি বলতে পারছি না অ্যাকচুয়ালি কিভাবে ভাই, হয়েছে। এটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল আর এমসিকিউ সাবমিট একসাথে ছিল, মানে এটা আলাদা আলাদা না। মানে জি সাবমিট একটা জি সাবমিটই জি ছিল। জি, দুটো একসাথেই সাবমিট হবে। ওই ওই পরীক্ষার এটা মনে করেন পিডিএফ আকারে, মনে করেন ওই নিচে ফাইল দেওয়া আছে, ফাইল অপশন, ওই জায়গায় ক্লিক করে ওই ওই পিডিএফ এর ওই ফাইলটা ওই জায়গায় কানেক্ট করে তাই মনে করেন সাবমিট অপশন দিলে একসাথে এমসিকিউ এবং ওই পিডিএফ ফাইল দুটো একসাথে সাবমিট হবে। কিন্তু এই সাবমিটের সময় আর কি সমস্যা হয়েছে, এই বলতে দেখাচ্ছে যে সাবমিট হয়েছে, কিন্তু স্যারের ওই জায়গায় দেখাচ্ছে যে সাবমিট হয়নি, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমার আগের আচ্ছা, পরীক্ষাটাও এরকম হয়েছে। আগের পরীক্ষাটায় আমি 0 পাইছি। সাবমিট স্যারে বলছে সাবমিট হয়নি, অথচ আমার এই কলতে সাবমিট দেখাইলো, কিন্তু আসলে কি বলবো, আমার কাছে তো কোনো নেই, একই সমস্যা। আচ্ছা, এরকম তো হওয়ার কথা না নর্মালি। আচ্ছা, তো এক্ষেত্রে হয়। যেটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আহ, আপনাদের ভাইয়া কি শুনতে পাচ্ছেন? আশরাফুল ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ভাইয়া এক্ষেত্রে ওনাদের কি কোনো সুযোগ দেওয়া যায়, যারা এরকম বলছে যে প্রবলেম হচ্ছিল না, এরকম? কারণ 4 ঘন্টা অ্যাকচুয়ালি টাইম থাকলেও আমি সময় দিয়েছি 12 ঘন্টারও বেশি। হ্যাঁ, বা এটা কারো ইন্টারনেটের ইস্যু হলে সেটা তো উম, আমার দেখার প্রথমত বিষয় না। সেকেন্ড যেটা বিষয় হচ্ছে যে অলরেডি এটার কোশ্চেন অ্যান্সার নিয়ে ক্লাসে আজকে আলোচনা করেছি। এটা তো সেম কোশ্চেন বা এগুলোতে এক্সাম নেওয়া পসিবল না। আপাতত এটার কোনো অল্টারনেটিভ ও, নেই। আচ্ছা, তার মানে 12 ঘন্টা সময় ছিল, তারপরে যদি আপনাদের এই প্রবলেমটা থাকে, বিষয়টা কেমন না এটা? আমি টাইম দিয়েছিলাম ওনাদের রাত 12:30টায়, মানে 12টায় সাবমিশন। একজন 12:30 চেয়েছে, তো রাত 12:30টার বদলে পরের দিন দুপুর 12:40-এ সাবমিশন অফ করেছি। তো এত সময় স্যার দেওয়া ওটাকে সাবমিশন। স্যার বাট
না হলে হ্যাঁ তো। ওইটা ওটা তো তো স্যার আমরা আমরা তো তো জানতাম না স্যার, আপনি টাইমটা ক্লোজ করেননি। আমরা তো মনে করছি এই 12টায় ওই সময় অফ করেছেন, তাই তো আমরা পরে আর ই করিনি যে হয়তো সাবমিট হয়েছে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে আমাদের সাবমিট হয়নি, আর আমরা তো জানতাম না যে আপনি পরের দিন দুপুর 12টায় বন্ধ অফ করেছেন। হ্যাঁ, গুগল ফর্মে ওটাই। প্রত্যেকটা কোশ্চেন রিকোয়ার্ড দেয়া। তো রিকোয়ার্ড যখন দেয়া থাকে তখন মানে আপনি আন্দাজে ক্লিক করলে সেটা সাবমিট হবে না। সাবমিট বাট যদি অ্যাকচুয়ালি সাবমিট বাটনে ক্লিক করেন সবগুলোর অ্যান্সার দিয়ে, এটা অবভিয়াসলি আমার কাছে চলে আসবে। ঠিক আছে, মানে এমন না যে একটা কিছু বাদ দিয়ে আপনি বাটনে ক্লিক করেছেন সাবমিট হয়ে গেছে, এমন কোনো ওয়েই নেই। আবার সময় ছিল 12টা, আপনারা 30 মিনিটস একজন সময় বেশি চেয়েছেন, সীমান্ত মণ্ডল। আমি তখন গ্রুপেই ক্ল্যারিফাই করে বলেছি ঠিক আছে 12:30 পর্যন্ত সময় আছে। এক্সাম টাইমের পরে আরো 30 মিনিটস এক্সট্রা টাইম দিয়েছি। ওকে, 12 ঘন্টা এসব বাদ দিলাম, 4 ঘন্টার এক্সাম, 4.5 ঘন্টা, আমি 30 মিনিটস আরো এক্সট্রা সময় দিলাম। সাবমিশন নেই কেন? আর স্যার এই নর্মাল টেকনিক্যাল বিষয়বস্তু, নর্মাল গুগল ফর্ম নিয়ে বুঝতে যদি এত কেন প্রবলেম হবে? তাই না? এটা তো এমন না যে আহামরি খুব ডিফিকাল্ট টাস্ক দিচ্ছে। এমন হতো কোনো সিটিএফ সলভ, ট্রাই হ্যাকমি, কোনো রুমের কোনো ইস্যু হতো, সেটা ভিন্ন হিসাব ছিল। তাই না? আবার এমনও না যে সবার প্রবলেম হয়েছে। আপনি গুগল ফর্মটা ঠিকভাবে খেয়ালই হয়তো করেননি সাবমিট বাটনে ক্লিক করার পরে যে আদৌ সাবমিশন হচ্ছে কিনা। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার ওখানে হুম, দেখাবে যে রেসপন্স সাকসেসফুলি রেকর্ড হয়েছে, এরকম একটা মেসেজ অবভিয়াসলি শো করেছে। তাই না? ওইটাকে আপনারা দুজন যে বলছেন ওটা দেখিয়েছিল স্ক্রিনে? জি স্যার, আমার দেখাইছিল স্যার। আচ্ছা, কি মেসেজ দেখিয়েছিল? স্যার মেসেজটা ওভাবে স্যার মনে নেই, বাট আমি মানে কোনো অপশন দেখায় নাই যে আমার আর কোনো কিছু দিতে হবে। মানে দেখাইছে আপনার মানে অনেকটা এরকম যে আপনার পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে, এই মানে এরপর আর কোনো কিছু না। মানে যে মেসেজটা সাধারণত মানে রেকর্ড, এটা মানে এমন কিছু একটা। না, আমি বলতে পারি আচ্ছা, স্যার আমি সাবমিট করছি স্যার আমার স্থান থেকে স্যার। এখন জানি না কি হয়েছে। তাহলে আপনার নেটওয়ার্ক হয়তো ড্রপ করেছে, যখন ক্লিক করছে নেটওয়ার্ক ড্রপ করেছে। এখন সেটা তো আমার পক্ষে বোঝা সম্ভব না আপনার বাসায় কি হচ্ছে নেটওয়ার্কে। তাই না? ঠিক, আপনার ওখানে সাবমিশন হয়তো আপনার নেটওয়ার্ক ড্রপ করার কারণে গুগল ফর্মটা আপলোড হয়নি, যেটা রেসপন্স সেটা আসেনি। তো না এখানে স্যার, আর আমি স্যার কিছু দুইবার করার। করে দেখছি, মানে আমি রিফ্রেশ করছি না। আমি সাবমিট দেওয়ার পরে রিফ্রেশ করছি, রিফ্রেশ তারপর করলে আবার দেখায় যে নতুন। ফর্মের ডাটা সব চলে যায়। না মানে আমার আছে কিনা, মানে আমি মোটামুটি মানে ফাইল টাইল সবকিছু করছি, বাট মানে আমার বুঝতেছি না। স্যার আচ্ছা। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনাদের সাবমিট হয়নি বা সাবমিট প্রবলেম হয়েছে, তো এক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা, আপনাদের যে রিটেকের যে অপশন আছে আমাদের, সেটা দিতে পারেন। হ্যাঁ, তো সেটার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দিয়ে দিবনি আপনাদের মেসেঞ্জার গ্রুপে। সেখান থেকে অ্যাপ্লাই করলে আমাদের এখান থেকে একটা এক্সাম আপনাদের নেওয়া হবে, সেই এক্সামটা প্রোভাইড করে পাস করতে পারলে আপনাকে সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক ওকে। আছে। এটা কি সবার জন্য অ্যাভেলেবেল থাকবে? জি, যারা রিটেক দিতে চান দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা। এক্ষেত্রে কোনো রিকোয়ারমেন্ট আছে যেরকম আমাদের ফুল সিলেবাস বা এরকম, বা কোনো দিতে হবে আমাদের জরিমানা যে টাইপের বা কিছু? আমাদের যে কোর্স আউটলাইন ছিল এটার উপরেই তো এক্সাম হবে, সেক্ষেত্রে এমসিকিউ আপনাদেরকে দেওয়া হতে পারে, and পাশাপাশি কিছু প্র্যাকটিক্যাল বা রিটেন টাস্কও দিয়ে দেওয়া হতে পারে। কোনো টাকা দিতে হবে এক্সট্রা, যে জরিমানার আহ, বাবদ বা কোনো কিছু? এক্ষেত্রে তো 300 টাকা আপনাদের থাকে রিটেক এক্সামের জন্য। ও আচ্ছা। ওকে। তো ওই যে আমাদের লাস্টে যে সার্টিফিকেটটা দেওয়া হবে ওটাতে কি আমরা রিটেক উল্লেখ থাকবে? না না, সেটা উল্লেখ থাকবে না, সেটা উল্লেখ থাকবে না, সমস্যা নেই। তো আপনারা যারা দিতে চান অবশ্যই দিতে পারবেন। And সেক্ষেত্রে আপনাদের
একটা এক্সাম টাইম বলে দেওয়া হবে, ওই টাইমের মধ্যে আপনারা এক্সামটা প্রোভাইড করে দিবেন। এটা আপনি আর একটু প্রিপারেশন নিতে চাইলে নিতে পারেন, সময় নিতে চাইলেও নিতে পারেন, সমস্যা নেই। ওকে, এছাড়া আর কারো কোনো কোশ্চেন বা কিছু বলার আছে? ওটা ওই এক্সামটা কি আমি যে কোনো সময় দিতে পারবো আপনাদের আহ, পরে জি অ্যাপ্লিকেশন করে? জি জি, যে কোনো সময় দিতে পারবেন। আচ্ছা, তো আমাদের ঠিক ওটা আছে। আজ কবে প্রোভাইড করা হবে? এটা মানে ফর্মটা আপনার অ্যাপ্লিকেশন। আপনার যখন দিতে চাইবেন তখন দিতে পারবেন। আর ফর্মটা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, এখনই দিয়ে দিচ্ছি। ওকে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। মানে আপনি বলছিলেন মানে লাইফ সাপোর্টের জন্য ফর্ম ফিল আপ হুম কইরা হুম। তারপর মানে কি করতে হবে? এখন আমি কি ফর্ম ফিল আপের সাথে সাথেই কি লাইফ সাপোর্টটা পাবো, না একটু ওয়েট করতে হবে? ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে, আর যদি ইমার্জেন্সি সাপোর্ট হয় সেক্ষেত্রে আপনি হেল্পলাইনে যোগাযোগ করবেন। ও ঠিক আছে। ওকে ভাই, সমস্যা নেই। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। And সবার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক দূর এসেছেন, আরো কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক প্র্যাকটিস করার আছে। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এন্ড ভাইয়া যে গাইডলাইন গুলো দিচ্ছে সেগুলো অবশ্যই ফলো করবেন। And সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। ওকে, ভাইয়া তাহলে কন্টিনিউ করেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা পেন টেস্ট রিপোর্ট সেকশনে চলে যাই। অনলাইনে স্যার, যেটা হয়, হ্যাঁ বলুন। স্যার আপনি মানে আপনি যে কিটেক মানে আপনি যে কোম্পানিতে কাজ করেন মানে সেইটারও একটা পেজ আছে ফেসবুকে, জাস্ট আইডা। জাস্ট হেয়ার লিমিটেড। হুম হুম। এখন মানে যদি এই কোম্পানি মানে এমন হইতো না মানে ইন্টার্নশিপের লেগে মানুষ নেবে, এখন এখানেই তো আপনার একটা পোস্ট করবে। হ্যাঁ, করতে পারে, কিন্তু সিকিউরিটিতে আমি যেটা দেখলাম ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ সময় মানে আরো যে প্রতিষ্ঠানগুলো আছে এরা পোস্ট করতে চায় কম, কারণ সিকিউরিটি জিনিসটা সেন্সিটিভ। আর সিকিউরিটির লোক লাগবে, আমি হ্যাকিং এর শিকার হয়েছি এই টাইপের পোস্ট কেউ করতে চাইবে না। তো যেটা হয় যে পরিচিত যারা কাজ করে, আহ, বা চেনা জানা আছে, এই ধরনের রিক্রুটমেন্টটা করে আগে বেশি। ওকে, তো ফেসবুক পেজে ফেসবুক পেজের চেয়ে লিঙ্কডইনে এই পোস্ট পাবেন বেশি যে আমার লোক লাগবে। আর তার চেয়েও বেটার অ্যাপ্রোচ হচ্ছে যারা এই ইন্ডাস্ট্রিতে আছে, হুম, কোনো মানে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করছে, বাগ হান্টিং করছে, এদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করা, পরিচিত হওয়া, ওটা বেশি এফেক্টিভ হয়ে থাকে। ওকে, আচ্ছা, আমরা রিপোর্টের আলোচনায় যাই। ঘটনা হচ্ছে অনলাইনে অনেক টেমপ্লেট পাওয়া যায়। ওকে, কষ্ট করে একদম গ্রাউন্ড থেকে আপনাকে রিপোর্ট লেখার কোনো দরকার নেই। তো উম, এরকম একটাতে যদি যাই, আমি র্যান্ডমলি একটা ওপেন করেছি, হ্যাঁ, জাস্ট র্যান্ডমলি। তো রিপোর্ট গুলোর যেটা হয় যে মেইন সেকশন থাকে দুইটা, ফার্স্ট একটা কভার পেজ থাকতে পারে, থাকলে বেটার। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় প্রতিষ্ঠান যে এটা টেস্টিং করছে তাদের নাম, লোগো টোগো এগুলো থাকে। ব্যক্তি হিসেবে অ্যাপ্লাই করলে আপনার নাম বা আপনার ইনফরমেশন জাস্ট এগুলো
থাকবে। অবভিয়াসলি টেবিল অফ কন্টেন্টস দরকার। হুম, এরপরে উম, না, এটা এক্সাম রিপোর্ট বানিয়ে ফেলেছে, এটাকে পেন টেস্ট রিপোর্ট পুরোপুরি বলা যায় না। দাঁড়ান, আমি একটা ভালো উম, একটা ডাউনলোড করে শেয়ার দিচ্ছি। ওয়েট, এই লিঙ্কটাও আমি আপনাদের চ্যাট বক্সে শেয়ার করে দিই। মনে করুন একটা র্যান্ডমলি একটা ক্লিক করলাম, যে কোনো একটা। এই রিপোর্টগুলোর মূল পার্ট থাকবে দুইটা সবসময়। যেখানেই রিপোর্ট লিখতে যাবেন, দুইটা পার্ট থাকবে। নাম্বার ওয়ান সেকশন হচ্ছে এক্সিকিউটিভ সামারি। ঠিক আছে, এটার মূল লক্ষ্য থাকে, আমি দেখাচ্ছি এক্সাম্পল, তারপরও বলতে থাকি। ওই অংশটার মূল লক্ষ্য হচ্ছে আমাকে উম, যতটা সম্ভব নন টেকনিক্যাল ভাষায়, হ্যাঁ, এই যে এক্সিকিউটিভ সামারিটা একদম সামারাইজ করে কি কি পেয়েছে, দুর্বলতা কি ছিল, এবং স্কোপে কি ছিল, রেস্ট্রিকশন, এগুলো পরে। দাঁড়ান, এই যে মূল অংশটা হচ্ছে এতটুকু, যে আমরা এরকম একটা টেস্ট পেয়েছিলাম, এতদিন ধরে এতজন টেস্টটা করেছে। হুম, এবং যা যা ইস্যু পেয়েছি সেগুলো আমরা রিপোর্ট করেছি, এখানে ম্যানুয়াল টেস্টিং করেছি, রিমোটলি করেছি। বা এই জায়গাতে ইস্যু এভাবে যেহেতু অনেকগুলো পেয়েছে, এভাবে বলেছে। আপনি যদি কয়েকটা ক্রিটিক্যাল ইস্যুর নাম বলে দিতে চান, যে আমরা মূলত এরকম ক্রিটিক্যাল দুই তিনটা এসকিউএল ইনজেকশন, হ্যাঁ, এক্সপ্লয়েট, সিভি এরকম পেয়েছি, জাস্ট যতটা নন টেকনিক্যাল ভাষায় সামারাইজড করে একটা উপস্থাপনা করা। ওকে, স্কোপে কি কি ছিল না ছিল এগুলো দিতে পারেন। এখানে ফাইন্ডিংস সামারি আলাদা করে লিখেছে, এভাবেও লেখা যেতে পারে। তো অনেক ধরনের উইকনেস পেয়েছি, কিন্তু এখানে সামারি কি একটা দেয়া যায়, একদমই শর্ট করে অল্প একটু বলা। কারণ যেটা হয়, এই রিপোর্টগুলো প্রথমে যায় হচ্ছে, বা রিপোর্টটা ডিপেন্ড করা যায় প্রতিষ্ঠানের এমডি, সিইও বা সি লেভেল এক্সিকিউটিভ যারা আছে, সিটিও, এই টাইপের মানুষের কাছে যায়। তো তারা আবার অনেক বেশি সময় নিয়ে দেখতে পারে না, তাদের সময় থাকে না, বেশিরভাগ সময় 2 মিনিট বা 5 মিনিট সময় দেয়, বা টেনে টুনে 10 মিনিট একটু বসে মিটিং এর জন্য। তো এই খুব অল্প সময়ে তাদের সামনে মূল বিষয়গুলো উপস্থাপন করা দরকার পড়ে। এখন তার এটা জানার আগ্রহ নেই বা জানার দরকার নেই যে আমি এনম্যাপ টুলস রান করেছিলাম না রাস্ট স্ক্যান টুলস রান করেছিলাম, এটা নিয়ে তাদের বদার না। উইকনেস কি পেয়েছি, তার বিজনেসের কি ক্ষতি হতে পারে, এই বিষয়গুলো তার জানা দরকার। ঠিক আছে, তো ওই পার্সপেক্টিভে এক্সিকিউটিভ সামারিটা লিখতে হয়। ওকে, আর এর পরের অংশটা হচ্ছে টেকনিক্যাল ডিটেলস। এখন টেকনিক্যাল ডিটেলস একটা হেডিং দিয়েও লিখতে পারেন, অথবা সরাসরি ম্যাথোডোলজি বা এভাবে লিখতে পারেন, যে আমরা কি মেথডে টেস্টিং করেছি, কি কি উইকনেস পেয়েছি, সেটার একটা টেবিল আকার উপস্থাপন করলেন। যেখানে অনেকগুলো রিপোর্ট স্যাম্পল আছে, যে কোনো একটা ফলো করতে পারেন, এবং অধিকাংশই খুব চমৎকারভাবে লেখা, স্ট্যান্ডার্ড মেনটেন করে লেখা। প্রায় সবগুলোরই এরকম সিমিলার প্যাটার্ন দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা, এই টেকনিক্যাল ডিটেলসে কত মানে গ্রাফটা দিলে বেটার, তাদের পক্ষে বুঝতে সহজ হয়। এবারে একটা একটা করে উইকনেসের বর্ণনা দেয়া, যে এই উইকনেসটা সিভিয়ারিটি এমন, কোথায় পেয়েছি, কোন অ্যাড্রেসে বা কোথায়, এবং স্ট্যাটাস কি আছে বা রেটিং কি, ডেসক্রিপশন দেয়া। হুম,
এরপরে স্ক্রিনশট, যদি আপনি কোনো যেমন কমান্ড দিয়েছে সেই কমান্ডের কি আউটপুট এসেছে সেটার স্ক্রিনশট রেখে দেয়া অথবা কমান্ডটা দেয়া। হ্যাঁ, এটার ইম্প্যাক্ট, এটা কি ইম্প্যাক্ট হতে পারে, এটা রেমেডিয়েশনের জন্য কি করা যেতে পারে, এবং রিসোর্স বা রেফারেন্স হিসেবে কোনো সিভি যদি হয় সিভি লিংক দেয়া। হ্যাঁ, বা অফিসিয়াল কোনো গাইড, উইকিপিডিয়া বা এই টাইপের লিংক যেগুলো আছে, হ্যাঁ, দিলে বেটার। আমি বলছি যে এটা একটা উইকনেস, তার পিছনের রেফারেন্স কি, স্বীকৃত কোনো রিসার্চ বা কোনো জার্নাল, কোনো হোয়াইট পেপার, কিছু একটা লিংক দিয়ে দেওয়া ভালো। তাতে করে আপনার বিশ্বস্ত বিশ্বাসযোগ্যতা বাড়বে যে না, এই উইকনেসটা যে বলছে এটা আদৌ ক্রিটিক্যাল একটা উইকনেস বা এটার আছে। এখানে সে একটা স্ক্রিপ্ট ব্যবহার করেছে ফর মেবি, সেটার কথা লিখে দিয়েছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন রিপ্রোডাকশন স্টেপ, যে এই উইকনেসটা সেও যদি খুঁজে বের করতে চায় কি কি করতে পারে, কি কি তথ্য কাজে লাগাতে পারে, আপনি টুলসের স্ক্রিনশট টট এগুলো দিয়ে দিবেন। ওকে, বা যা যা উইকনেস, যেমন এই যেখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছে যে ওই উইকনেসের কি কি সে পেয়েছিল। আচ্ছা, তো পেন টেস্ট রিপোর্টটা এভাবে যেতে থাকে। আর আরেকটা, সেটা হচ্ছে বাগ হান্টিং এর রিপোর্ট। পেন টেস্ট রিপোর্টে যেটা হয় যে একটা রিপোর্টে মাল্টিপল বাগ উইকনেস ভাবে একসাথে উল্লেখ করা হয়। বাগ হান্টিং এর যে রিপোর্টটা হয়ে থাকে, এইটার আবার একটু ভিন্ন। দেখা যায় এটা একটা রিপোর্টে একটা উইকনেসই বলছি, হ্যাকার ওয়ান বা বাগক্রাউডের মতো যে প্ল্যাটফর্মগুলো আছে, হুম, একটা রিপোর্টে একটাই বাগ নিয়ে বলে। আবার হ্যাকার ওয়ান বা বাগক্রাউডের মতো যে প্ল্যাটফর্ম, ওদের যে রিপোর্ট সাবমিশনের যে পেজ, হ্যাঁ, ওইখানে গেলে অবশ্য অলরেডি কিছু টেমপ্লেট তারাই প্রোভাইড করবে যে কোথায় কি কি লিখবেন। আমি এরকম নিয়ে একটা দেখাই। যেমন ফার্স্টে একটা টাইটেল দেওয়া দরকার রিপোর্টে। এইখানে যেটা বাগ বাউন্টি রিপোর্টের কনসেপ্টটা একটু ভিন্ন। পেন টেস্ট রিপোর্টে আগে একটা এক্সিকিউটিভ সামারি আমরা দেই, হ্যাঁ, এরপরে হচ্ছে টেকনিক্যাল বিষয়বস্তু। হয়ে গেল, টেকনিক্যাল বিষয়বস্তু বলা শুরু করি, এক একটা করে বাগ ধরে ধরে, উইকনেস ধরে ধরে সেটার ডিটেলস আমি বলছি। বাগ হান্টিং রিপোর্টের অ্যাপ্রোচ হচ্ছে ফার্স্টে একটা টাইটেল দিব ক্লিয়ার এবং কনসিয়াস করে, যে এই একটা উইকনেস পেয়েছি, এবং একটা রিপোর্টে একটা উইকনেসের কথাই বলবো, মাল্টিপল না। এখানে একটা উইকনেস পেয়েছি, উইকনেসটার একটা ডেসক্রিপশন, যে কি উইকনেস, একটা ছোট করে সামারাইজড একটা কথা বলেন, এটা একটা এসকিউএল ইনজেকশন ফর এক্সাম্পল। এরপর স্টেপস টু রিপ্রোডিউস, আপনি কিভাবে হ্যাক করেছেন, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ পয়েন্ট করে করে এটা লিখলে বেটার। যদি কোনো সিনারিও এমন হয় যে না পয়েন্ট করে লেখা যাচ্ছে না, প্যারাগ্রাফ আকারে লিখতে হচ্ছে, লেখেন, অসুবিধা নেই, কিন্তু এমন ভাবে লিখবেন যেন, মানে এটা অনেকটা হচ্ছে টিউটোরিয়ালের মতো, যে এইখানে ক্লিক করে এই সেকেন্ড স্টেপে এখানে একটা পেলোড দিব, থার্ড স্টেপে আমি ব্রাউজারে এটাকে ওপেন করব। হ্যাঁ, মানে একটা টিউটোরিয়াল ব্লগ লেখার মতো করে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো লিখবেন, যেন যে এই রিপোর্টটা পড়ছে সেও যেন আপনার মতো এই স্টেপগুলো ফলো করলে সেম উইকনেসটা দেখতে পায় বা খুঁজে বের করতে পারে। ওকে, এই স্টেপস টু রিপ্রোডিউস জিনিসটা ঠিকভাবে না লেখার কারণে অনেক অনেক বাগ রিপোর্ট আছে ডিসকোয়ালিফাইড হয়ে যায় বা পর্যাপ্ত বাউন্টি পায় না। এটা একটা, যদি কোনো রেফারেন্স থাকে, সাপোর্টিং ম্যাটেরিয়াল বা রেফারেন্স দিতে পারেন, অ্যাটাচমেন্ট, এখানে মূলত হচ্ছে স্ক্রিনশট বা ভিডিও, হ্যাঁ, যেটা আপনি উইকনেস পেয়েছেন তার প্রমাণ কি, এই যে উইকনেসটা কি আছে, এটা প্রুফ অফ কনসেপ্ট বলে, পিওসি সেকশনটা দিবেন, টাইটেল, একটু সামারি করে ডেসক্রিপশন, স্টেপস টু রিপ্রোডিউস। আচ্ছা, এরপর আরেকটা যেটি সেটা হচ্ছে এটা ইম্প্যাক্ট কি। এখন এই যে সামারি যেটা লিখছেন সেইখানে ইম্প্যাক্টটা বলে দিতে পারেন, অথবা নিচে আলাদা করে এরকম একটা হেডিং দিয়ে যে এই উইকনেসটার ইম্প্যাক্ট কি, তার বিজনেসে কি ক্ষতি করতে পারে সেটা বলে দিতে পারেন। ইম্প্যাক্টটা একটু লিখে ঠিক মতো না বোঝালে
স্টেপস টু রিপ্রোডিউস জিনিসটা যেরকম গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মানে পুরো রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা সেকশন যদি বলি, নাম্বার ওয়ান হচ্ছে স্টেপস টু রিপ্রোডিউস এবং নাম্বার টু হচ্ছে ইম্প্যাক্ট। এই দুইটা জিনিস যদি আপনি মিস করেন, দেখা যাবে খুব ক্রিটিক্যাল উইকনেস পাওয়ার পরও আপনি বাউন্টি পাচ্ছেন না বা কোনো ভ্যালু পাচ্ছেন না। ওকে, এই দুইটা জায়গাতে আপনাদের খুব ফোকাস দিতে হবে, যে উইকনেস যে পেয়েছি এদের ইম্প্যাক্টটা আলাদা করে লিখে দিই, অথবা সামারি বা ডেসক্রিপশন যেটা লিখছি ওখানেও বলে দিতে পারি যে এই উইকনেসটার ইম্প্যাক্ট কি হবে, কি কি হতে পারে। ঠিক আছে, আর লাস্টে রেমিডিয়েশনের কিছু কথা যদি বলে দেন, যে যেমন এইখানে পেনটেস্ট রিপোর্টে এই যে রেমিডিয়েশনের কিছু কথা যেরকম বলেছে, বাগ হান্টিং এর যে রিপোর্ট এইখানেও রেমেডিয়েশন মতো করে কিছু লিখে দিতে পারেন, যে এই যে বাগটা পেয়েছি এটা ঠিক করার জন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে। হ্যাঁ, বা একটা কিছু আইডিয়া দেয় দিলে বেটার, দিলে আপনার রিপোর্টটা যে পড়ছে তার জন্য একটু কনসেপ্ট গুলো বুঝতে বা স্টেপ নিতে সহজ হয়, আপনার একটা গুড ইমপ্রেশন তৈরি হবে ক্লায়েন্টের সাথে। ওকে, বাগ হান্টিং রিপোর্ট গুলো আমরা বাগ বাউন্টি প্ল্যাটফর্মের জন্যই অ্যাপ্লিকেবল এখানে করব। আর ডে টু ডে জব অথবা ক্লায়েন্টের কাজ মার্কেট প্লেসে সেই জায়গাগুলোতে মূলত পেন টেস্ট রিপোর্টের যে ফরম্যাট আছে এইটা আমাদের দরকার পড়ে। এখানে যেরকম এক্সিকিউটিভ সামারি, টেকনিক্যাল ডিটেলস এভাবে বলা। মার্কেট প্লেসের ক্ষেত্রে এটাও একটু খেয়াল রাখবেন যে এখন কাজ দিয়েছে আপনাকে $10 কাজ, $10 কাজের জন্য আপনি 30 পেজ 50 পেজ লিখবেন, হ্যাঁ, এত সুন্দর করে ডিজাইন করে স্ক্রিনশট দিয়ে ইন ডিটেইলস সব লিখবেন, সেটা কিন্তু না। আপনি নেগোশিয়েট করবেন, ফাইবারের বিভিন্ন গিগ থাকে, এটা আইডিয়া নিতে পারেন, বা নেগোশিয়েট করবেন যে তুমি আমাকে যে পরিমাণ টাকা দিবা তোমার রিপোর্টের কোয়ালিটি সেরকম হবে। তুমি ইন ডিটেইলস, হ্যাঁ, ডিটেইলস ফাইন্ডিংস রেমেডিয়েশন গাইড টাইড সব সহ একটা ডিটেইলস রিপোর্ট পেতে চাও, আমাকে একটু এক্সট্রা পে করতে হবে। বা সেক্ষেত্রে ফর এক্সাম্পল উদাহরণ হিসাবে আপনি $50 দাবি করলেন, তুমি যদি বেসিক রিপোর্ট পেতে চাও আমাকে $5 দিলেই চলবে ফর এক্সাম্পল। আর তুমি যদি মিডিয়াম একটু লিখে দিচ্ছি, না মিডিয়াম মানে মোটামুটি মানের এফোর্ট দিয়ে একটা রিপোর্ট লিখছি, তো সেই ক্ষেত্রে তুমি আমাকে $20 দিবা। এভাবে নেগোশিয়েট করে নেবেন, না হলে আপনাকে $10 দিয়ে আপনার কাঁধে সব চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, মানে আমাকে কেন এরকম রিপোর্ট দিচ্ছে, আরো লাগবে হ্যান ত্যান। ওকে, মার্কেট প্লেসের কাজের ক্ষেত্রে নেগোশিয়েট করে নেবেন। আর জবের ক্ষেত্রে যেটা হয় সেখানে তো প্রজেক্ট আগে থেকেই সব ডিফাইন করা এবং সেখানে সবকিছু ফর্মাল প্রেজেন্টেশনই করতে হয়, হ্যাঁ, ফর্মাল উপস্থাপনা। সেইখানে আপনাকে ইন ডিটেলস সব রিপোর্টই লিখতে হবে। রিপোর্ট লেখাটা একটু বোরিং কাজ হতে পারে, বিশেষ করে রিসেন্ট একটা কাজ পেয়েছি, ওর 529 মানে একটা জায়গায় 529টা কম্পিউটার। আজকে বসে বসে ওটা নিয়ে দুশ্চিন্তা করছিলাম যে এতগুলা কম্পিউটার এর আমি টেস্ট করব কবে, আরে রিপোর্ট আমি কিভাবে লিখবো। হ্যাঁ, একটা দুইটা কম্পিউটার হলে আসলে সহজে লেখা যায়, কিন্তু 500 550 কম্পিউটার হলে ওর ভিতরে আরো তো কত সার্ভিস আছে, কত ইস্যু আছে। তো যাই হোক, রিপোর্টটা একটু পেইন হতে পারে, গুলো আপনাকে কাজ করতে দিচ্ছে, কি বিশাল অ্যামাউন্টের কাজ করতে দিচ্ছে। তো কাজের শুরুতে এগুলো নেগোশিয়েট করে নেবেন যতখানি সম্ভব। আদারওয়াইজ আপনাকে ফ্রিতে ফাও খাটানোর যত পদ্ধতি আছে সবগুলোই মানুষ, মানে দুনিয়ার মানুষ সব জায়গায় এরকম, যতখানি আপনার থেকে আদায় করে নিতে পারে, হুম, আপনাকে খাটাবে বেশি টাকা দিবে কম, এই মাইন্ডসেট সব জায়গায় চলে আসছে। আচ্ছা, যাই হোক, এটা একটা রিপোর্টে আর খুব বেশি কিছু নেই, ইজি কনসেপ্ট। লেখাপড়া নিয়ে কিছু পয়েন্ট বলি, সেটা হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী যেটা হয়, এ পর্যন্ত যতগুলো ব্যাচ পেয়েছি 90% ব্যাচেই দেখেছি
যে কোর্সের শেষে 2-3 জন ব্যতীত আর কেউই লেখাপড়াই ধরে রাখে না। হুম। কিন্তু আবার তারা এক্সপেক্ট করে যে মার্কেট প্লেসে গিয়ে কাজ পাবে। এখন টেকনোলজি তো ক্রমাগত বদলাচ্ছে। এই কয়দিন আগেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এত কিন্তু কি বলে নাম ডাকছিল না, তাই না? এরকম আরো কত রকমের প্রযুক্তি আসছে। ওয়েব ডেভেলপমেন্টের যে ফ্রেমওয়ার্ক গুলো আছে, ল্যাঙ্গুয়েজ আছে, এদেরও কত কত আপডেট আসে। টেকনোলজি বদলাচ্ছে, নতুন নতুন টেকনোলজি আসছে। এই ক্রমাগত চেঞ্জিং যে এনভায়রনমেন্ট, এখানে টিকে থাকতে হলে আপনাকে প্রতিদিন স্টাডি করতে হবে। হ্যাঁ, হ্যাকিং এ আমি ক্লাসে চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞান ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যতখানি সম্ভব গাইড করার চেষ্টা করেছি, এখানে আরো শেখার আছে, এখানে এটা শিখতে পারেন, এটা এইভাবে কাজ করে, এইভাবে চিন্তা করতে হয়, এইভাবে প্র্যাকটিস করতে হয়। চেষ্টা করেছি গাইড করার, কিন্তু বাসায় স্টাডির সময়টা আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে, যে এক্সামে কয়েকজন খুবই খারাপ রেজাল্ট করেছেন, হাতে গোনা 3 জন ব্যতীত বাকিরা আসলে কিন্তু সন্তোষজনক কোনো রেজাল্টই করেননি। তো এই ধরনের পারফরমেন্স নিয়ে মার্কেটে টিকে থাকাই কষ্ট। ভালো করা তো পরের কথা, মার্কেটে টিকে থাকাই কষ্ট। তো এই জন্য ক্রমাগত প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে। তো আপনার অধিকাংশ শিক্ষার্থী যেটা হয়, হাল ছেড়ে দেয় কিছুদিন পরে গিয়ে, আর স্টাডি করে না। এটা করবেন না। যদি লেগে থাকেন, আল্লাহর রহমতে একটা সময় আপনি ভালো কিছু একটা করবেন। রিজিক বিষয়টা তো আল্লাহ তাআলা অনেক কিছু নির্ধারণ করে রাখে, এটার গ্যারান্টি আমার পক্ষে দেয়া সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। আল্লাহ ভালো জানে ভবিষ্যতে কি ঘটবে। কিন্তু চেষ্টাটা তো করতে হবে। চেষ্টা করলাম না, স্টাডিতে সময় দিলাম না, হ্যাঁ, হেলায় ফেলায় দিন কাটাই ফেললাম, ঘুরে বেড়ালাম, আর এক্সপেক্ট করলাম আমার কাছে অটো কাজ চলে আসবে, সেটা তো সম্ভব না। তাদের বিভিন্ন স্কিল, টেকনিক্যাল স্কিল প্লাস মনে করুন ইংলিশ বা কমিউনিকেশন স্কিলে গ্যাপ আছে, এগুলোতেও তো কাজ করতে হবে, তাই না? আপনি ইংরেজি ভাষা ফর এক্সাম্পল ইংরেজিতে লিখতেই জানেন না, বলতে জানেন না, এখন একা একা কি ইংলিশ ভাষা আপনি শিখে ফেলবেন? এমনটা হয় যে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখলাম ইংরেজিতে অনর্গল কথা বলতে পারছি। তা তো না। এই জিনিস জায়গাগুলোতে তো কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি যদি থেমে যান, থেমে গেলেন তো হেরে গেলেন। থেমে না গিয়ে প্রতিদিন যদি চেষ্টা করেন, একটা সময় না একটা সময় সুযোগ হবে। ঠিক আছে। আরো কিছু যেমন নেটওয়ার্ক বাড়ানোর যেই পরামর্শগুলো দিলাম একটু আগে, প্র্যাকটিস করতে থাকুন, নেটওয়ার্কটা বাড়াতে থাকুন, হাল না ছেড়ে লেগে থাকুন, আল্লাহর রহমতে একটা ভালো কিছু হবে। ওকে, টেকনোলজি ফিল্ডগুলোতে অপরচুনিটির অনেক জায়গা তৈরি হয়েছে, তৈরি হচ্ছে, এবং এইটা থামবে না কখনো। হ্যাঁ, সিকিউরিটির চাহিদা কখনো থামবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, ক্লাউড বলুন, যেটাই বলুন, সব টেকনোলজিতেই কোনো না কোনো হ্যাকিং এর সুযোগ থাকে। একটা ইন্ডাস্ট্রি যারা ডিফেন্সিভ ইন্ডাস্ট্রি, যারা তারা হ্যাকিং ঠেকানোর নতুন নতুন প্রযুক্তি আনতে থাকবে, এবং একই সাথে হ্যাক করারও নতুন নতুন প্রযুক্তি আসতেই থাকবে। মানে এটা একদম সেই সৃষ্টির শুরু, মানব সভ্যতা সে শুরু থেকে এই কনসেপ্ট চলে আসছে। সেই যে রাজা বাদশাহদের সময় তারা নতুন দুর্গ গড়ে তুলতো, মোটা মোটা কি বলতো প্রাচীর দিত, 4 ফুট 5 ফুটের এক একটা মোটা দেয়াল দিত। তারা দেয়াল যত মোটা করেছে, এদিকে কামান বড় বড়, সেগুলো বড় হয়েছে, তাই না? যত মোটা দেয়াল তত বড় কামান নিয়ে বোমা মেরেছে, যুদ্ধ বিগ্রহ হয়েছে। হ্যাঁ, মানে এই প্রসেস কিন্তু থেমে থাকেনি। এবং এই অ্যাটাক এবং ডিফেন্স এই কনসেপ্ট চলতো, তো এখন কি হয়েছে, এখন বিমান থেকে বোমা মারে, হ্যাঁ, সাগর পথে জাহাজ থেকে বোমা মারে। আবার এদিকেও মানুষ ডিফেন্সের জন্য কি করেছে, বিমান ঠেকানোর জন্য রাডার ব্যবহার করে, বিমানের জন্য মিসাইল মারে, তাই না? তো এই যে জিনিস, এই যে দ্বৈত মানসিকতা, দ্বৈত রথ, হুম, অ্যাটাক এবং ডিফেন্স, এই জিনিস আসলে মানুষ পৃথিবীতে যতদিন আছে ততদিন থাকবেই, এবং এই জায়গাতে অপরচুনিটি জায়গা থাকবে। এটা আসলে মানে কখনোই থেমে যাবার মতো না। কিন্তু এই সুযোগটা নিতে হলে
আপনাদের পরিশ্রমটা দরকার, চেষ্টা পরিশ্রম করাটা দরকার। আদারওয়াইজ এখানে অপরচুনিটি নিতে পারবেন না, গ্র্যাব করতে পারবেন না। ওকে। আচ্ছা, যদি তারপরও কারো যদি মনে হয় যে না আমি ক্যারিয়ার শিফট করতে চাই, সেক্ষেত্রেও টেকনোলজি রিলেটেড যেই ফিল্ডে আপনি যান, ওয়েব ডেভেলপমেন্টে যান, নেটওয়ার্কিং এ যান, প্রোগ্রামিং এ যান, যেটাতেই যান, হ্যাঁ, ডাটা অ্যানালাইসিসে যান, সব জায়গায় দেখবেন ঘুরে ফিরে এই যে হ্যাকিং এর কনসেপ্ট গুলো জেনে যাচ্ছেন, বোঝার চেষ্টা করুন। এই কনসেপ্ট আপনাকে অনেক হেল্প করবে ওয়েব অ্যাপ, বিশেষ করে ডেভেলপমেন্ট বা আইটির যে ইন্ডাস্ট্রিটা, এখানে সবাই আসলে সিকিউর অ্যাপ্লিকেশন, সিকিউর ইনফ্রাস্ট্রাকচার, এই জিনিসগুলো চায়, সিকিউর ডাটাবেস এরকম চায়। তো সেইখানেও আপনার এই হ্যাকিং এর কনসেপ্ট গুলো কাজে লাগবে। মানে এটা ফেলে দেওয়ার মতো কিছু না। যদি আপনি আরো শিখতে থাকেন, আরো অনেক শিখে তারপরেও যদি আপনি ক্যারিয়ার শিফট করেন, তাতেও হ্যাকিং এর নলেজ আপনার জন্য কখনো বৃথা যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, কোনো না কোনো ভাবে এই কনসেপ্ট আপনার কাজে লাগবেই, সবার জন্য এটা প্রয়োজন পড়বে। ওকে। তো হাল না ছেড়ে স্টাডিটা করতে থাকবেন। ওকে। আজকে তো ক্লাস শেষ, এরপরে তো আর কখনো এসে এভাবে ক্লাসে ডেকে ডেকে জিজ্ঞাসা করব না যে কি অবস্থা, আজকে কয়টা ল্যাব সলভ করেছেন, কি পর্যন্ত লেখাপড়া করেছেন। আর তো সেটা হবে না। এখন নিজের গরজে, নিজের ব্যথা, মানে একটা আছে না যে আপনার ঘা হয়েছে, আপনার ব্যথা আপনারই হতে হবে, যে নিজের গরজে লেখাপড়া করতে হবে। এতদিন আমি ঠেলাঠেলি করেছি অনেক, খারাপ হয়তো লেগেছে যে কেন প্রতিদিন এটা বলে, কেন এত পেইন দেয়, কেন এক্সাম নিয়ে এত কঠিন, কেন মানে একটু মিস্টেক হলেই, প্র্যাকটিক্যাল না পারলেই ফেল দিচ্ছে। আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এই ওষুধ মানে খেতে অনেক তিতা হলেও এই ওষুধটা খুব দরকার। ঠিক আছে, যাই হোক, আমাদের দীর্ঘ অনেক দিনের পথ চলা আজকে শেষ। তারপরও গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, যোগাযোগ রাখবেন, প্রবলেমে পড়লে যত যতটা সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, যোগাযোগ করবেন। ওকে। স্যার অনেক একটা অনেক। কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। স্যার আমাদের কি এই সার্টিফিকেট কি স্যার খুবই ইম্পর্টেন্ট, মানে হ্যাকিং এর ফিল্ডে মানে যে কোনো কিছু করতে গেলে সার্টিফিকেট কি স্যার দেখানো খুবই ইম্পর্টেন্ট কিনা? বিগিনার হিসেবে, কারণ এখন তো আপনি কোনো প্রজেক্টে কাজ করেননি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, তো একটা মানুষ ভরসা করতে পারবে কম। যদি একটা দুটা সার্টিফিকেট থাকে, তখন দেখা যাবে একটু ভরসা করতে হবে যে না, এই লোকটা হয়তো রিয়েল লাইফে কোনো একটা অ্যাপ্লিকেশন হ্যাক করেনি, ফর এক্সাম্পল কোনো একটা প্রজেক্টে কাজ করেনি, কিন্তু তার যে একটা স্কিল আছে, তার একটা স্বীকৃতি আছে, একটা সনদ আছে। মানে একদম জিরো থাকার চেয়ে, মানে ফাঁকা থাকাতে একটা দুইটা সার্টিফিকেশন থাকলে বেটার। আর যখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে আমি 2 বছর 3 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি এরকম অনেকগুলো প্রজেক্টে কাজ করেছি, তখন আসলে ওই এক্সপিরিয়েন্সটা বেশি আপনার ভ্যালু দিবে, তখন সার্টিফিকেট অত একটা প্রয়োজন পড়ে না। ইনিশিয়ালি এরকম কিছু থাকলে বেটার, আপনার কি বলে ফুটে মানে প্রথম পদক্ষেপ নিতে সাহায্য করবে এটা। আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার ওই অনেক সময় স্যার অটোমেটেড স্ক্যানে স্যার বিভিন্ন ধরনের মানে দুর্বলতা স্যার দেখায় এরকম। এখন মানে ওগুলা কি স্যার মানে কিভাবে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এগুলা এগুলা এখানে দুর্বলতা, বা এগুলা কি স্যার অনলাইনে এগুলার পাওয়া যায় যেরকম আমি এই দুর্বলতা পাইছি, আমি মানে এইভাবে সার্চ দিলে এই দুর্বলতাটা কিভাবে কি কাজ করে এগুলার সম্পর্কে জানা, মানে কিছুটা কমন তো একটা থাকে যে এই হ্যাঁ, সেক্টরের। হ্যাঁ, হ্যাঁ, যেমন অটোমেটেড স্ক্যানারে বলছে যে সিএসপি দেয়া নেই ঠিক মতো। তো ইনিশিয়ালি যেহেতু খুব বেশি বাগ সম্পর্কে ধারণা নেই, তো আপনি হয়তো শুধু অটোমেটেড স্ক্যানারের আউটপুট দেখে বুঝতে পারবেন না। তখন অনলাইনে সার্চ করতে পারেন যে আচ্ছা এটা কি দুর্বলতা, এটা রিলেটেড ইউটিউবে কেউ কি আলোচনা করেছে, এই রিলেটেড কোনো বাগ বাউন্টি রিপোর্ট আছে, এই উইকনেসটার ইম্প্যাক্ট কি আসলে, এটা বলছে উইকনেস, ইম্প্যাক্ট আসলে কি হয়। একটু এই যে রিসার্চ করলেন, রিসার্চ করে এটা টেস্ট করার আরো কয়েকটা টেকনিক জানলেন। হুম। এরপর নিজে আবার সেই অ্যাপ্লিকেশনটা টেস্ট করলেন যে না, ও যে বলছে উইকনেস, এটা একটা খুব ভালো ইম্প্যাক্ট আছে,
এই উইকনেসটা একটু টেস্ট করে দেখি আসলেই আছে কিনা, কারণ অটোমেটেড স্ক্যানার অনেক সময় ভুল ভাল করে। তো এরকম ম্যানুয়ালি একটু ভেরিফাই করে, একটু যাচাই বাছাই করে, অনলাইনে একটু স্টাডি করে যখন একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন যে না এটা একটা ভালো উইকনেস, এটা দিয়ে বিজনেসের ভালো ক্ষতি হতে পারে, তখন সেটা রিপোর্টে উল্লেখ করে দিবেন। ওকে। স্যার আমার এবং একটা অনুরোধ। হ্যাঁ বল। স্যার আপনার রিয়েল টাইমে স্যার আপনি যেভাবে অন টু অন বায়ারের সাথে কমিউনিকেশন করেন স্যার, এর একটা ভিডিও যদি স্যার আপনার ফেসবুক ইউটিউবে পাবলিশ করতেন স্যার, তাহলে আমাদের স্কিলটা গ্রো করতে আরো ভালো হতো। আমি মূলত কাজই করি আসলে কর্পোরেট লেভেলে, কিন্তু এদের আসলে যেটা হয় এ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করা থাকে। তো আমি যদি মানে কিছু ক্লায়েন্টের নামও এখন আপনার সামনে ডিসক্লোজ করি, কাল সকালে দেখা যাবে আমার পাওয়া যাবে না, গুম করে নিয়ে চলে গিয়েছে। বুঝতে পারছেন কতখানি প্রাইভেসির বিষয় আছে। তো যার কারণে এগুলো আসলে বলা সম্ভব না, বা ডাইরেক্ট ভিডিওটা দেওয়া সম্ভব না। তবে যেটা আমি চেষ্টা করেছি ক্লাসে, যে কিছু মানে পয়েন্ট আকারে লিখে লিখে, যেমন সিস্টেম অ্যাক্সেসের ক্লাসে ওই স্পেসিফিক ক্লায়েন্টের সাথে কি কি কথা বলতে হয়। আবার এই যে রিপোর্ট রাইটিং এর সময় যেটা বললাম, যে এই রিপোর্ট রাইটিং স্পেসিফিক ক্লায়েন্টেরকে কি কি জিজ্ঞাসা করতে হয়, কি কি তার কাছ থেকে চেয়ে নিতে হয়, কি ইস্যু করতে পারে। ওকে, এইভাবে আলোচনা মানে যতটুকু আলোচনা করা যায় এটা শেয়ার করেছি। তো এর বেশি আসলে করার মানে আমার উপায় নেই। নাম বললে চাকরি থাকবে না, এরকম একটা অবস্থা। তো আপনার ফ্রিল্যান্সিং এর কোনো ভিডিও রিলেটেড ভিডিও নাই? না, ফ্রিল্যান্সিং এর এই মানে এরকম কিছু নেই। Okay, স্যার আমাদের এই ব্যাপারে তো অভিজ্ঞতা নেই, যে কারণে বলছি। আচ্ছা, যা আসছে এটা আহামরি খুব ভয়ানক কিছু না। কিছুদিন কথা বললে মানে তারা আসলে কি চাচ্ছে, হুম, আপনার কি সার্ভিস চাচ্ছে, কি টুলস চাচ্ছে, কয়েকদিন কথা বলে আপনি নিজেই বুঝে যাবেন। দুই তিনটা বা পাঁচ সাতটা ক্লায়েন্টের সাথে কথা বলার পরে নর্মাল কমন সেন্স দেখবেন প্রায় জায়গাতেই একই প্যাটার্নের কোশ্চেন। আমার এইটা চাই, আমার এই উইকনেস, বা আমার অ্যাকচুয়ালি এই প্রবলেমের জন্য টেস্ট করতে দিতে চাচ্ছি, এরকম কিছু প্যাটার্ন খুঁজে পাবেন একে। টেনশন। ওকে, তারপরও যদি কোনো রিকোয়ারমেন্ট বুঝতে অসুবিধা হয়, যে আমার ক্লায়েন্ট ফর এক্সাম্পল এরকম একটা টেস্ট করতে বলছে, আমি বুঝতে পারছি না, গ্রুপে শেয়ার দিলেন অথবা ইনবক্সে মেসেজ দিলেন, আমি ফ্রি থাকলে হেল্প করবো ওটা বোঝার জন্য যে কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে। ওকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হুম, বলো। স্যার মানে আমার এক ভাই, সে হচ্ছে আপনার ওই সফটওয়্যার টেস্ট করে এখন। তাদের মানে যেন একটা গেম লঞ্চ হওয়ার আগে তাদের কাছে দেয় যে সেটার বাটন ঠিক আছে, বা গেম খেলে দেখে কেমন কি, আবার ম্যানুয়াল ভাবে অনেক মানে তারা যেভাবে কাজ করে। এখন আমাদেরও কি একটা ওয়েবসাইট পাবলিশ করার আগে কি আমাদেরকে সিকিউরিটি মানে কি করতে দেবে, কাজ করতে দেবে, না পাবলিশ করার পর দিবে? কিছু ক্লায়েন্ট আছে মার্কেট প্লেস বা অনলাইনে তাদের অ্যাপ্লিকেশন বা ইনফ্রাস্ট্রাকচার পাবলিশের আগেই টেস্ট করতে দেয়, তখন তাদের লোকাল নেটওয়ার্ক অথবা গিয়ে টেস্ট করার এই ব্যবস্থাটা করতে দেয়। Okay, দুইভাবেই হতে পারে। আবার কেউ কেউ আছে যেমন আমরা অ্যাপ্লিকেশন পাবলিশ হয়েছে এরপরে রিয়েল সাইট দিয়ে বলছে এটা টেস্ট করো, দুই অ্যাপ্রোচেই হতে পারে। ঠিক আছে স্যার, দোয়া করেন আমার জন্য। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়া আসসালাম।